আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা। আজকে আমাদের এই অধ্যায়ের উপরে শেষ লেকচার। 9টা লেকচার লাগলো এই অধ্যায়টা শেষ করতে। হয়তো বা একটা কম লাগতেও পারতো, ইটস টোটালি ফাইন। একটা জিনিস জেনে রাখবা, যে কোনো জিনিস যখন তোমার মধ্যে ধীরে ঢোকে ওটা অনেক দিন স্থায়ী হয়। যেটা তোমার কাছে হুট করে ঢুকবে ওটা হুট করে বের হয়ে চলে যাবে, ঠিক আছে? এই জিনিসটা আমাদের একজন ম্যাথ স্যার বলছিল খুব সুন্দর করে। আমরা তখন ইন্টারমিডিয়েটে পড়ি। সো এই জন্য আমাদের যে অধ্যায়টার উপর অনেক সময়টা লাগাইলাম, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, ট্রাস্ট মি, এভরি সিঙ্গেল মোমেন্ট ওয়াজ ওয়ার্থ ইট। কারণ অনেক ধরনের আলোচনা হয়েছে এবং প্রত্যেকটা আলোচনা যদি তুমি মনে রাখতে পারো খুব কাজে লাগবে। সো যতটুকু পড়লাম আমরা, এটার উপরে ভিত্তি করে বলো তো এই অধ্যায়ের কোন টপিকটা তোমার কাছে মনে হয় যে সারা জীবন কাজে লাগবে, বিশেষ করে কেমিস্ট্রি যতদিন পড়া লাগবে, সেই টপিকটার নাম কি বলতে পারবা? জুবায়েরের মনে হয়েছে ইলেকট্রন বিন্যাস। অন্য কেউ কি মনে হয়? কোনো টপিকের নাম কারো কিছু মাথায় আসতেছে না যে অধ্যায় কি পড়লাম? হায় হায়, কয় কি আব্বু বলো? আচ্ছা, ইলেকট্রন বিন্যাসই মনে হয়। হ্যাঁ, আসলে ইলেকট্রন বিন্যাস। সো জিনিসটাকে ওইভাবে শিখবা, ওইভাবে প্র্যাকটিস করবা। তোমরা এখন অফলাইনে নাই, সামনাসামনি, এই কারণে বেঁচে গেছো। তাহলে আমি লিটারেলি তোমার হাতের স্পিড, মুখের স্পিড, মাথার স্পিড এমন পর্যায়ে নিয়ে যেতাম তোমার ধারণার বাইরে আর কি, যে তোমাকে মৌলের নাম বলতে সময় দেরি আছে আমার, তোমার ইলেকট্রন বিন্যাস বলতে দেরি হবে না। বিশেষ করে লাস্ট ছেলে ইলেকট্রনিক কনফিগারেশন, এইটা একেবারে ঠোঁটের আগায় থাকা লাগবে, ঠিক আছে? সো যদি কারো এখনও ওই পর্যায়ে না যায়, নিজে শিখে ফেলো, নিজে প্র্যাকটিস করো, শিখে ফেলো। যে অধ্যায় পড়ি না কেন, যেটাই পরীক্ষা থাকুক না কেন, ডাজন্ট ম্যাটার, ইলেকট্রন বিন্যাস পারা লাগবে। তুমি কেমিস্ট্রির যে চ্যাপ্টারে যাও, যে টপিক পড়ো না কেন, ইলেকট্রন বিন্যাস উইল সামহাউ অ্যাট সাম ডিস্টেন্স কানেক্টেড হবেই হবে, দেখবা। চলেন, সো বিসমিল্লাহ করি। আজকে আমাদের মেইনলি দেখতে হবে দুইটা টপিক, গ্রাম পারমাণবিক ভর, গ্রাম আণবিক ভর। আরও কিছু টপিক আছে এখানে লেখা হয় নাই। তেজস্ক্রিয়তা নাম শুনেছ? তেজস্ক্রিয়তা, আমাকে একটু বলো তো তেজস্ক্রিয়তা বানান কি আল্লাহ জানে। আচ্ছা, তেজস্ক্রিয়তার ইংরেজি কি বলেন তো? হ্যাঁ, রেডিও অ্যাক্টিভিটি, একটা শব্দ কিন্তু। হ্যাঁ, ও দুঃখিত ছোট্ট বন্ধু, তেজস্ক্রিয়তা, রেডিও অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিআইটিওয়াই, রেডিও অ্যাক্টিভিটি। সো এই টপিকগুলো আলোচনা করতে হবে। চলেন বিসমিল্লাহ করি। সো গ্রাম পারমাণবিক ভর বলে একটা ব্যাপার আছে। গতদিন আমরা ক্লাসে শিখছিলাম পারমাণবিক ভর, যেটার আসল নাম কি ছিল? আপেক্ষিক পারমাণবিক ভর। সংক্ষেপে আমরা জাস্ট পারমাণবিক ভর বলে ডাকি, অর্থাৎ অ্যাটমিক ম্যাস বলে থাকি, বাট ওইটা আসলে রিলেটিভ অ্যাটমিক ম্যাস। সো রিলেটিভ বলার কারণটা কী ছিল? আমরা কারো একজনের সাপেক্ষে তুলনা করে বুঝতেছিলাম যে ওই জিনিসটা আসলে ওই স্ট্যান্ডার্ড ভরের সাপেক্ষে কত গুণ ভারী। তোমাদের কি মনে পড়ে কথাগুলো? ওকে, সো এইবার আসো নতুন একটা টপিক আমরা শিখি। এটার কথা মনে হয় গতদিন আমি বলি নাই, বলতে ভুলে গেছিলাম, কীভাবে জানি স্লাইডে ঢুকানো হইলো না। এটাকে বলে গ্রাম পারমাণবিক ভর। এই জিনিসটা কিচ্ছু না, পারমাণবিক ভরের সাথে গ্রাম অ্যাড করে দিতে হবে, দ্যাটস ইট। সো কোনো একটা মৌলের যে পারমাণবিক ভর হবে, সেই পারমাণবিক ভরকে যখন আমরা গ্রাম আকারে প্রকাশ করব, তাকে আমরা বলবো গ্রাম পারমাণবিক ভর। তাহলে আমাকে একটু দেখাও তো, এই যে দেখো তো খেয়াল করে, এখানে লেখাই আছে, আমার লেখা লাগবে না। সালফারের পারমাণবিক ভর কত তোমরা জানো? 16, তাই না? মনে আছে? পারমাণবিক সংখ্যা হচ্ছে কত তার? সালফারের পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা 16, পারমাণবিক ভরও কি 16 হবে? তাহলে বলেন এটা কি হবে? 32। এখানে ভুল লেখা আছে, গরু লেখছে। কোন গরু লেখছে তাকে আজকে কিলাবো। সেই গরুটার নাম আমি নিজে, ভুল হয়ে গেছে লিখতে। ওকে, তাহলে এটা যদি 32 হয়ে থাকে তাহলে আমাকে একটু বলো, এটা হচ্ছে 32, সরি 32। তাহলে তার গ্রাম পারমাণবিক ভর কত হবে? যখনই তুমি গ্রাম বলবা তখন এখানে কি করতে হবে? ওই পারমাণবিক ভরের সাথে লাগাই দিতে হবে একটা জাস্ট গ্রাম, আর কিছুই না। দ্যাটস হোয়াট ই কল গ্রাম পারমাণবিক ভর। সো এটা কেন করে, এর পিছনে অনেক ব্যাখ্যা আছে। তার মধ্যে সবচেয়ে ছোট সহজ ব্যাখ্যা যেটা, যে আসলে আমরা যে কোনো মৌলকে হিসাব করি তাদের মৌল বা যৌগ বা আণবিক ভর যেটাই বলো, অণু, সবাইকে আসলে তাদের গ্রাম এককে পরিমাপ করি। কেমিস্ট্রিতে গ্রাম এককটা বেশি ব্যবহার করা হয়। যেমন ফিজিক্সে কোন একক ব্যবহার করা হয় বলেন তো ভরের জন্য? কেজি। সো কেমিস্ট্রিতে হচ্ছে গ্রাম এককটা ব্যবহার করা হয়েছে। যখন আমরা গ্রাম এককে কথাবার্তা বলি তখন আমাদের জন্য অনেক বুঝতে সহজ হয়, হিসাব করা সহজ হয়। দ্যাটস ওয়াই গ্রাম লাগে। এটা হচ্ছে প্রাইমারি ব্যাখ্যা। এর আসল ব্যাখ্যাটা আসলে ডিফারেন্ট। সো ওইদিকে এখন আর যাচ্ছি না, কাজে লাগবে না এই মুহূর্তে আর কি। তোমাদের পরে কোনো এক সময় কথায় কথায় চলে আসবে, এমনি বুঝতে পারবা যে কেন এটাকে গ্রামে নিয়ে যাওয়া হয়েছিল। সো কি বলে, কোনো পরমাণুর পারমাণবিক ভরকে যদি গ্রাম এককে একক সহকারে প্রকাশ করা হয় তাকে আমরা বলি গ্রাম পারমাণবিক ভর। সো গ্রামের প্রতীক কিন্তু জি, গ্রামের প্রতীক কিন্তু অনেকে লেখে GM, এটা কিন্তু লেখা যাবে না, এটা কিন্তু অন্যায়, এটা কিন্তু ভুল।
ঠিক আছে, ভালো করে বলে দিচ্ছি, এটা কিন্তু ভুল একটা কথা, জিএম না, গ্রাম বোঝানোর জন্য শুধুমাত্র জি প্রকাশ করা হয়, জি দিয়ে লেখা হয় আর কি। আচ্ছা, তারপরে চলো এবার আমাদের দেখতে হবে আণবিক ভর, যেটার আসল নামটা হচ্ছে আপেক্ষিক আণবিক ভর। সো আপেক্ষিক পারমাণবিক ভরকে যেমন আমরা সংক্ষেপে বলতেছিলাম কি জাস্ট পারমাণবিক ভর, একইভাবে আপেক্ষিক আণবিক ভরকে আমরা বলি হচ্ছে আণবিক ভর। তোমরা কি বুঝেছো? হ্যাঁ বুঝছি। ওকে, সো জিনিসটা কি, জিনিসটা কিছুই না, সহজ। ধরো পানি একটা যৌগিক পদার্থ যার একটা অণু আছে, তো এই অণুর মধ্যে যেসব মৌলিক পদার্থের যত পরমাণু আছে প্রত্যেকটা পরমাণুর সংখ্যাকে গুণ করতে হবে ওইটার পারমাণবিক ভর দিয়ে, তারপরে টোটাল সামেশন নিলে, যোগফল করলে যে সংখ্যাটা হয় তাকে আমরা বলবো এই যৌগের অণুর আণবিক ভর। এটা যদি মৌল হইতো, ধরো অক্সিজেন একটা মৌল, তারও আণবিক ভর বের করা যাবে ভাই, যার অণু হয় তারই আণবিক ভর বের করা যাবে। এবার কি করবো আমরা, প্রত্যেকটা অক্সিজেন পরমাণুর যে পারমাণবিক ভর আছে, আমাকে একটু বলো তো অক্সিজেনের পারমাণবিক ভর কত ছিল বলেন? 16। 8 ছিল পারমাণবিক সংখ্যা, এখনও পেঁচায় যাচ্ছে ছোট মানুষ তাই, বাট আর পেঁচানো যাবে না, এই অধ্যায় শেষ হইলেই কিন্তু আর পেঁচানো যাবে না, খবরদার। আচ্ছা, তাহলে হচ্ছে 16। এবার বলো 16 হচ্ছে তার পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর প্রত্যেকটা পরমাণু, তাহলে 2টা পরমাণু ছিল, তাহলে ইন্টু কত হবে 2, তাহলে হয়ে যাবে 32। দ্যাটস ইট। এখন এই পারমাণবিক ভর যেটা, সরি আণবিক ভর যেটা লিখলাম, এটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে অক্সিজেনের আণবিক ভর। এখন যদি আমি লিখি যে 32 গ্রাম, আমাকে একটু বলো তো অক্সিজেনের এটা কি হয়ে গেছে? এইটা হয়ে গেছে হচ্ছে গ্রাম আণবিক ভর। তোমরা কি বোঝেছো? পারমাণবিক ভরের ক্ষেত্রে যেমন আমরা গ্রামে প্রকাশ করতে পারতাম, আণবিক ভরের ক্ষেত্রে আমরা গ্রামে প্রকাশ করতে পারবো, ওইটাকে জাস্ট বলতে হবে গ্রাম আণবিক ভর, আর কিছুই না। আচ্ছা, আমি যখন লিখি এগুলো কি তোদের কাছে খুব ছোট ছোট লাগে, দেখা যায় ঠিক মতো নাকি আল্লাহ মাহবুব জানে? দেখা যাচ্ছে। আমি বুঝি না তোদের চোখটা কি মাইক্রোস্কোপ কিনা, আমি যখন এখানে, আমার তো একটা বড় স্ক্রিন আছে তোদেরকে দেখার জন্য, লেখাটা ক্যামেরা কি দেখা যাইতেছে এটা দেখার জন্য, আমি ওইখানে পর্যন্ত দেখতে পাইতেছি না, তোরা ছোট্ট একটা মোবাইলের স্ক্রিনের মধ্যে কেমনে দেখোস খোদা তালা মালুম। আচ্ছা যাই হোক, ভালো। এখন ঘটনা হইতেছে বন্ধু, এখানে কি জানি ভালো কথা লিখছে, দেখি আমরা, চলো পড়ি, বই থেকে লিখে আনছি, কপি করে আনছি। কোনো মৌলিক বা যৌগিক পদার্থের, কেন বলতেছে মৌলিক বা যৌগিক পদার্থের, কারণ অণু যে জিনিসটা সেটা কি, এটা কিসের অণু আমাকে একটু বলেন তো? এটা হচ্ছে মৌলিক পদার্থের অণু, এটা হচ্ছে একটা মৌলিক পদার্থ না অক্সিজেন, মৌলিক পদার্থের অণু। আচ্ছা, এবার আমাকে একটু বলো উপরেরটা কি ছিল, এটা পার্থক্য হচ্ছে এইটাই, এইটা হচ্ছে তোমার একটা যৌগিক পদার্থের অণু। ও, তো এটার পারমাণবিক আণবিক ভর কীভাবে হিসাব করবো সেটা তো দেখাইলাম না, বলো এখানে কেমন হিসাব করতে হবে? 2টা হাইড্রোজেন পরমাণু আছে, তাহলে প্রত্যেকটা হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ভর হচ্ছে 1 ইন্টু কত লাগবে আমাদের 2, তার সাথে আবার যোগ করে দিব কি অক্সিজেনের পারমাণবিক ভর 16, তাহলে কত আসে এটা 18। এই 18কে আমরা কি বলবো বলেন তো? এটা হচ্ছে পানির আণবিক ভর, পানি একটা যৌগিক পদার্থ, তার আণবিক ভর মলিকুলার মাস। ওকে, সো এখানে কি বলেছে দেখি, কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অণুতে যে পরমাণুগুলো থাকে, যে পদার্থের মধ্যে যে পরমাণু থাকবে তাদের আপেক্ষিক পারমাণবিক ভরকে নিজ নিজ পরমাণুর সংখ্যা দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ হাইড্রোজেনের পারমাণবিক ভরকে হাইড্রোজেনেরই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, যে পরমাণু কয়টা ছিল, গুণ করে যোগ করলে মানে বুঝছো তো, টোটাল জিনিসটা সমষ্টি বের করলে প্রাপ্ত যোগফলই হলো ওই অণুর আপেক্ষিক আণবিক ভর। এবার কি বলছে, আপেক্ষিক পারমাণবিক ভরকে, পারমাণবিক ভর এটা বলে ডাকি আমরা, আবার কি আপেক্ষিক যে আণবিক ভর সেটাকে সাধারণভাবে কি বলে ডাকি, আণবিক ভর হিসেবে বিবেচনা করা হয়। বইয়ের কথা বুঝতে পারছো কি? আচ্ছা, তারপরে চলো কি বলেছে, আণবিক ভরের একক কি হবে তোমরা বলো আমাকে, আণবিক ভরের একক কেন নাই? প্রথম কথা হচ্ছে এটা আপেক্ষিক, দ্বিতীয় কারণ কি বলো? পরমাণুর ভর দিয়ে না রে গাধা, পারমাণবিক ভরের যোগফল, এটা আসলে কয়েকটা পারমাণবিক ভরের যোগফল। এই যে এইটা কি ছিল, হাইড্রোজেনের পারমাণবিক ভর, এটা তো সংখ্যা কত পিস, তো পিসের তো আর কোনো একক নাই, এটার যেহেতু কোনো একক নাই, আবার ওইটাও একটা পারমাণবিক ভর, ওরও কোনো একক নাই, কয়েকটা পারমাণবিক ভরের যোগফল, তার মানে আলটিমেটলি পুরো জিনিসটার কোনো একক নাই। এটা হচ্ছে দ্বিতীয় ব্যাখ্যা। আচ্ছা, তাহলে পারমাণবিক ভরের কোনো একক নাই। এইবার বলেন আধুনিক ধারণা অনুযায়ী আণবিক ভরের একক কি হবে? আবার বলো কি হবে? এটার এককটা হবে হচ্ছে AMU বা ডাল্টন। কেউ বোঝো নাই আমার কথা বন্ধু?
পারমাণবিক ভরকে আমরা কি এমইউ একক দিয়ে লিখতাম না? আণবিক ভরেরও একক ওইটাই হবে। মোল তো হবে না, মোল তো ভিন্ন জিনিস। ওকে, সো এগুলো একটু দেখে রাখলাম। এটা কি বলেছে? এটা একটা নতুন টপিক। আইসোটোপের শতকরা পরিমাণ থেকে আমাদের গড় পারমাণবিক ভর হিসাব করতে হবে। এখানে লিখছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর। সো মনে করে দেখো, এই আপেক্ষিক পারমাণবিক ভর টার্মটাকে আমরা সংক্ষেপে কি বলি জানো? পারমাণবিক ভর। সো এখন আমরা সোজা কথা বলতেছি, আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় পারমাণবিক ভর হিসাব করা। ওই গড় পারমাণবিক ভর মানে গড় আপেক্ষিক পারমাণবিক ভর। সো এই জিনিসটা চলো হিসাব করে আসি। জিনিসটা কি একটু বুঝি আগে। তোমরা আইসোটোপ দেখছো, আইসোটোপ কাকে জানি বলে? কি একই কি আলাদা? একই মৌলের ভিন্ন প্রোটন সংখ্যা একই, এটা আগে মনে রাখতে হবে। প্রথম কথা, একই মৌল মানে প্রোটন সংখ্যা একই, তবে কি আলাদা বলেন তো? ভর সংখ্যা। ভর সংখ্যা আলাদা, তাই না? ভর সংখ্যা ভিন্ন। আচ্ছা, ভর সংখ্যা ভিন্ন হওয়ার কারণটা কি? কারণ নিউট্রন সংখ্যা আলাদা, নিউট্রন সংখ্যা ভিন্ন। সবার বুঝে আসছে তো নাকি? কারণ ভর সংখ্যা কি ছিল? প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার যোগফল। যেহেতু তার প্রোটন সংখ্যা একই রেখে ভর সংখ্যাটা চেঞ্জ হয়েছে, তার মানে ডেফিনেটলি নিউট্রন সংখ্যাটা চেঞ্জ হয়েছে। সো একই মৌলের অনেকগুলো আইসোটোপ থাকতে পারে, তোমরা জানছো। যেমন হাইড্রোজেনের আইসোটোপ কয়টা জানো? 3টা না, 7টা। হাইড্রোজেনের প্রকৃতিতে পাওয়া যায় আইসোটোপ এরকমের সংখ্যা হচ্ছে 3টা। আচ্ছা বলো তো, আমি কথায় কথায় কখনো বলছি কিনা, কারো মনে আছে কিনা? কার্বনের আইসোটোপ কয়টা? 3টা। প্রকৃতিতে পাওয়া যায় 3টা। কার্বনের মেইনলি আইসোটোপ পাওয়া যায় 3টা, কার্বন 12, কার্বন 13, কার্বন 14। সো আমাকে এবার একটু মনে করে বলো তো, এই যে ধরো হাইড্রোজেনের যে 3টা আইসোটোপ, তাদেরকে লেখার সিস্টেম জানো কি? এইচ লেখার পরে কিভাবে লিখতে হবে? নিচে 1 হাইফেন দিয়ে 1। এইটার মানে বুঝবো আমরা প্রোটিয়াম। মনে পড়ে আপনাদের? H2 লেখার মানে হচ্ছে ডিউটেরিয়াম, H3 লেখার মানে হচ্ছে ট্রিটিয়াম। আচ্ছা, তো এখন আমাকে একটু মনে, এই স্কোরের নাম কি? হ্যাঁ এই স্কোরের নাম কি? জানি না, কি জানি একটা সুন্দর একটা নাম আছে, কোয়ার্ড দিয়ে কি একটা নাম, আমার খেয়াল নাই, এই মুহূর্তে মনে পড়তেছে না। একটু গুগল করলেই পাবা, না পারলে আমাকে একটু গ্রুপে মনে করাই দিও ক্লাসের পরে, দেখে বলবো আর কি। আমার এই মুহূর্তে মনে নাই, কি যেন একটা নাম দেখছিলাম আর কি, খেয়াল নাই। আচ্ছা বলেন তো এবার, কার্বনের যে প্রথম আইসোটোপটা, ওইটাকে কি দিয়ে লেখে? কার্বন 12। এই যে নাম্বারগুলো, এগুলো আসলে কি লিখতেছে বলো তো আমাকে একটু? ভর সংখ্যা। মনে আছে কি? ভর সংখ্যা। কিন্তু যে কার্বন তো বুঝলাম, কার্বন হওয়ার মানে হচ্ছে প্রোটন সংখ্যা 6টা হবে, কিন্তু 12 নাম্বারটাকে এটা আসলে ভর সংখ্যা। তাহলে এখান থেকে আমরা বুঝে ফেলতে পারবো ওর মধ্যে নিউট্রন কয়টা আছে। ঠিক আছে, বুঝলাম। এবার দেখেন তো, এই যে কার্বনের যে 3টা আইসোটোপ দেখতেছো, এর মধ্যে না এই বস্তুটা স্থিতিশীল না, অস্থিতিশীল, ভেঙে যেতে চায়। কেন ভেঙে যেতে চায় আজকে ক্লাসের লাস্টের দিকে দেখবো, হালকা করে একটু দেখবো। তোমরা ছোটো মানুষ অত বেশি ডিপে যাবো না। সো এখন ঘটনা হচ্ছে, তাহলে এইটার যে ভর হবে, এইটার ভর কি একই নাকি আলাদা বলো তো? এটার যে পারমাণবিক ভর হবে, এটার পারমাণবিক ভর কি একই নাকি আলাদা? আলাদা। কারণ এর মধ্যে প্রোটন নিউট্রন আছে টোটালি হচ্ছে 12টা, এর মধ্যে আছে 13টা, এর মধ্যে আছে 14টা। সো এটা হচ্ছে এটা ভারী, এটা হচ্ছে এটা ভারী হবে। সো এখন প্রকৃতিতে তো ভাই মিশে টিশে থাকে, মানে ঝামেলা আছে। কিছু পার্সেন্টেজ এইটা, কিছু পার্সেন্টেজ ওইটা, কিছু পার্সেন্টেজ এইটা। মানে ধরো গরু, তুমি গরু কিনতে গেছো হাটের মধ্যে, হাটের, তো এখন সেখানে কি সব লাল গরু না? কালো গরু আছে, সাদা গরু আছে, তোমার মতো গরু আছে, এরকম বিভিন্ন ধরনের গরু আছে। সো এখন তুমি ধরো একটা শতকরা হিসাব যদি বাইর করো, সেইখান থেকে আমরা তাহলে গড় কিভাবে বাইর করব? সেই গড়টা আমরা কাদের ক্ষেত্রে বাইর করতেছি এখন? পরমাণুর ক্ষেত্রে। কারণ একই মৌলের বিভিন্ন আইসোটোপ প্রকৃতিতে বিভিন্ন পার্সেন্টেজে থাকে। তাহলে দেখো কথাটা কি বলছে। ধরা যাক একটা মৌল হচ্ছে এ নামক কোনো একটা মৌল আছে, তার প্রকৃতিতে 2টা আইসোটোপ ধরে নিলাম। একটা হচ্ছে, একটি আইসোটোপের ভর সংখ্যা হচ্ছে পি। ভর সংখ্যা মানে বুঝছো তো, প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার যোগফল কিন্তু পি। আর আরেকটার ভর সংখ্যা হচ্ছে কিউ। এবং প্রকৃতিতে প্রাপ্ত ওই আইসোটোপের শতকরা পরিমাণ হচ্ছে এম, আর একটা কি বলেন তো, এন। এখন মানে একটা m% আছে, একটা n% আছে, তাহলে দুইটা যোগ করলে কত হবে বলেন তো? n ইকুয়াল টু কত? 100 হওয়ার কথা না? 100%। হ্যাঁ, 100 হওয়ার কথা, এটা আর কি। তাহলে এখন গড়ে ওইটার ভর কি হবে, গড়ে ওইটার পারমাণবিক ভরটা কি হবে, সেটা বের করার নিয়মটা হচ্ছে, যার যতটুকু ভর ছিল, এই যে ভর সংখ্যাটাকে আমাদের এখন ভর হিসাবে কনসিডার করব। পি ছিল তার ভর, এত ইনটু কত হবে, ও কত পার্সেন্ট ছিল? m%। তাহলে m নিব, যোগ কিউ যেটা ছিল, সেই কিউ এরটা কত পার্সেন্ট ছিল? n%। তাহলে এত ইনটু n ডিভাইডেড বাই 100। দ্যাটস ইট।
এইটাকে আমরা বলি, এই যে যে সংখ্যাটা আমরা পাবো এটাকে আমরা বলবো হচ্ছে ওই মৌলটার গড় আপেক্ষিক পারমাণবিক ভর। এইটাকে আমরা ইন শর্ট একবারে কি বলি জানো, এই যে যে নাম্বারটা আমরা এখান থেকে পাচ্ছি এইটাকে আসলে বলি সংক্ষেপে পারমাণবিক ভর। ট্রাস্ট মি, পারমাণবিক ভর বলতে তাহলে একটু আগে কি শিখছিলাম বা গতদিন থেকে আমি কি বলে আসতেছিলাম, আপেক্ষিক পারমাণবিক ভর যেটা সেটাকে আমরা সরাসরি কি বলে ডাকি, পারমাণবিক ভর। পারমাণবিক ভর। এইবার নতুন কথা শুনলা যে পারমাণবিক ভর আমরা আসলে যাকে বলি সে আসলে ওইটাও না। ওই আপেক্ষিক পারমাণবিক ভরগুলো প্রত্যেক ইন্ডিভিজুয়াল আইসোটোপের যেগুলো পাওয়া যায় সেইটাকে আবার গড় করে, যে কে কত পার্সেন্ট ছিল, গড় করার পরে যেটা পায় সেইটাকে আমরা আসলে বলি পারমাণবিক ভর। তোমাদের একটা প্রশ্ন ছিল যেদিন আমি গত ক্লাসেই মনে হয় যখন আমি আপেক্ষিক পারমাণবিক ভর দেখাচ্ছিলাম যে ফ্র্যাকশন তো তাহলে আসার কথা না, বুঝো নাই? কারণ দেখো দুনিয়ার কোনো পরমাণুর মধ্যেই কিন্তু নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা নিউট্রন যেটা থাকে সেই সংখ্যাটা কি পূর্ণ সংখ্যা থাকে নাকি ভগ্নাংশ থাকে বলেন তো? কারোর ক্ষেত্রে কি ভগ্নাংশ থাকে? কারোর ক্ষেত্রে তো ভগ্নাংশ থাকে না, সবই পূর্ণ সংখ্যা থাকে। তাহলে এই দুইটা যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে কারোর পারমাণবিক ভর সেটা কি ভগ্নাংশ আসার কথা? যেমন আমরা দেখছি না ক্লোরিনের পারমাণবিক ভর তোমাদের জানা থাকার কথা 35.5, কপারের পারমাণবিক ভর হচ্ছে 63.5। কথা হচ্ছে এই ফ্র্যাকশনটা কেন আসে, এটা আমি ইন্টারমিডিয়েটে একটা বিখ্যাত প্রশ্ন হিসাবে উপস্থাপন করি ওদের সামনে, সবাই পাগল হয়ে যায় যে ভাই আসলেই তো এটা ফ্র্যাকশন কেমনে আসে। এটা ফ্র্যাকশন আসার কারণটা হচ্ছে ক্লোরিনের প্রকৃতিতে আইসোটোপ আছে হচ্ছে দুইটা, ওই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আইসোটোপের যে পারমাণবিক ভর সেটা কিন্তু পূর্ণ সংখ্যা, কিন্তু এইটা আছে প্রকৃতিতে ধরো 75, মানে ক্লোরিনের যে আইসোটোপ দুইটা সেই দুইটার কথা যদি বলি, ধরো আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে দেখাই, কোথায় দেখাবো আল্লাহ জানে। ক্লোরিনের আইসোটোপ আছে হচ্ছে প্রকৃতিতে দুইটা, একটাকে আমরা বলি ক্লোরিন 35 আর একটা মনে হয় ক্লোরিন 37, আমার খেয়াল নাই, আচ্ছা ওইলো কিছু একটা হবে। এইটা প্রকৃতিতে থাকে হচ্ছে কথার কথা 75% প্রকৃতিতে, আর এইটা থাকে হচ্ছে ধরো 25%। তাহলে এবার বলেন তো আপনি ক্লোরিনের গড় পারমাণবিক ভর কত বলবা, সেই গড় যখন বাইর করতে যাবা তখন কি আসবে বলো তো? অতএব গড় পারমাণবিক ভর এইটা কত আসবে বলেন? এইটার যে পারমাণবিক ভর আসবে বলো আমাকে সেটা কত? এইটা যে পারমাণবিক ভর সংখ্যা দেখতেছে, ভর সংখ্যার সমান পরিমাণে আসবে না তার পারমাণবিক ভরটা? এটা কি বুঝতেছো? কারণ তুমি তুলনা করতেছিলা কার সাপেক্ষে, হাইড্রোজেনের সাপেক্ষে, হাইড্রোজেন 1-এর সাপেক্ষে, বা ওই যে কার্বন 12 পরমাণুর 1-এর 12 অংশ যেটাই বলো আলটিমেটলি সেম জিনিস। তোমরা মনে হয় আমার কথা বুঝতেছো না, বেশি কঠিন হয়ে যাচ্ছে। একজন বুঝলে তো হবে না, এই বাকিরা বল বাবা, বুঝোস কিনা? বুঝা না, বুঝছি। আবার একটু বলি শোনো, ঘটনা হচ্ছে ক্লোরিনের, আচ্ছা ক্লোরিন লাগবে না, তুমি অন্য একটা কথা চিন্তা করো, কার্বন, কার্বন পরমাণুর নিউক্লিয়াস দেখো 1 2 3 4 5 6টা প্রোটন, তার মানে ডেফিনেটলি এটা কার্বন। এর ভিতরে নিউট্রন আছে কয়টা? 6টা, 1 2 3 4 5 6। এটা কি কার্বন পরমাণু না? হ্যাঁ। এটা কার্বন কত? 12। এটা কিন্তু কার্বন 12, আমি লিখে দিচ্ছি, এটা কিন্তু C12। বাইরে দিয়ে ইলেকট্রন আছে, ইলেকট্রন তো ভর নাই, ও বলদের কথা বললেও কোনো লাভ নাই। এখন বলতো এই কার্বন 12-র যে আপেক্ষিক পারমাণবিক ভরটা আমাদের কাছে আসবে হিসাব করলে সেটা কত আসবে? একটা কার্বন পরমাণু, কার্বনটা দিয়ে তো উদাহরণ দেওয়াটাই ঠিক হইতেছে না, তোরা বিপদে পড়ে যাবি পরে। আচ্ছা আরও একটা প্রোটন ঢুকাই দেই, তাহলে কে হয়ে গেল এটা বলেন তো? নাইট্রোজেন, 7টা পরমাণু। আর তাহলে আমার নিউট্রন আর একটা অ্যাড করে দেই, হইল। তাহলে এটা আমাদের কাছে লেক্সি হচ্ছে কি নাইট্রোজেন 14 N14। আচ্ছা এবার তোমরা আমাকে বলো, ভালো করে বোঝো, এই পরমাণুর ভরটাকে যদি তুমি হাইড্রোজেনের একটা পরমাণুর প্রকৃত ভর দিয়ে ভাগ করে দাও তাহলে কি পেয়ে যাবা? এই পরমাণুটার আপেক্ষিক পারমাণবিক ভর মনে পড়ে? সেই সংখ্যাটা কি ফ্র্যাকশন আসবে নাকি হোল নাম্বার আসবে? মানে পূর্ণ সংখ্যা আসবে না? বুঝতে পারছিস কি? আচ্ছা এইটার আসলো পূর্ণ সংখ্যা, বুঝলাম। এইবার দেখো আমি আর একটা জিনিস, এটা কি হইলো, এটা কেন ক্লিক করলো? আচ্ছা এবার আর একটা পরমাণু দেখো, ধরো N15 বলে একটা পরমাণু আছে, তাহলে সেই ক্ষেত্রে এক্সট্রা কি অ্যাড করা লাগবে আমার বলেন তো? এখানে নিউট্রন অ্যাড করা লাগবে, যে করলাম। এখন তোরা বলতো এইটার আপেক্ষিক পারমাণবিক ভর বাইর করলে কত আসবে? 15 আসবে না? এই গাদার দল বোঝা না। আচ্ছা তাইলে কোনো পরমাণুরই, ভালো করে লেখে নাও, দুনিয়ার কোনো পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর কিন্তু ফ্র্যাকশন না। আমি লিখে দিচ্ছি, সকল পরমাণুর
আপেক্ষিক পারমাণবিক ভর পূর্ণ সংখ্যা, এইটা মাস্ট। আপেক্ষিক পারমাণবিক ভর যেটা প্রত্যেকটা পরমাণু সেটা ইন্ডিভিজুয়ালি কিন্তু পূর্ণ সংখ্যা, কিন্তু এবার ঝামেলাটা হয়েছে কোথায়, এইটা ধরো প্রকৃতিতে আছে হচ্ছে কথার কথা 95%, ধরো, আর এই ঘোড়ার ডিমটা আছে প্রকৃতিতে 5%। লে বাবা, খেলা হয়ে গেছে। এইবার এইটার যখন তুমি গড় আপেক্ষিক পারমাণবিক ভর বাইর করবা, গড় আপেক্ষিক পারমাণবিক ভর, তখন কি করা লাগবে বলেন তো আমাকে একটু। এইটার যে ভর কত, এটার আপেক্ষিক পারমাণবিক ভর কত, 15 না, সরি কত জানি, 14 ইন্টু কত লেখা লাগবে, 95% যোগ ওইটার কত, ওইটার ভর তো হচ্ছে 15। বুঝতেছিস আমার কথা বাবা? 15 ইন্টু 15 ইন্টু 5 ভাগ হচ্ছে 100। এইটা করলে কি ফ্র্যাকশন আসবে না এবার? হ্যাঁ দ্যাটস দ্য ক্যাচাল। জুবাইর কিছু দুইটা তো হ্যাঁ বলো। দুইটা তো আলাদা মৌল, তাই এদের বৈশিষ্ট্য তো দুইটা আলাদা আলাদা হবে, মৌল তাই না তো, একই মৌল। মৌল তো দুইজনই নাইট্রোজেন, মৌল। একই মৌল বাট ডিফারেন্ট আইসোটোপ। এখন ব্যাপারটা বোঝ, ধর আমার আব্বুর তো হচ্ছে কয়লার ব্যবসা ছিল, কয়লা বুঝোস, আগেকার আমলে তো, এখনকার ফ্যাক্টরিগুলোতে কি করে, ইলেকট্রিসিটি বা গ্যাস বার্ন করে তো হচ্ছে তোমার তাপ উৎপাদন করে, তাই না? আগেকার ফ্যাক্টরিগুলোতে কয়লা পোড়াইতো। সো ওই যে বড় পুকুরিয়া কয়লা খনি, বিভিন্ন জায়গা থেকে কয়লা কিনে আব্বু হচ্ছে বিভিন্ন কোম্পানিতে সাপ্লাই দিত। আমার আব্বুর হচ্ছে এই ব্যবসা ছিল। এখন কয়লা মানে তো কার্বন বেসিক্যালি, বুঝছো? কার্বন কি সব জায়গার কার্বন একই রকম? কত খনির কার্বনে তো, কত খনির কয়লায় তো কার্বনের পার্সেন্টেজ ডিফারেন্ট। এখন তাহলে আব্বুর কাছে যখন স্টকে কয়লা থাকে, সে কি আলাদা আলাদা করে রাখে, এটা বড় পুকুরিয়া থেকে কিনছি, ওটা সিলেটের আর এক জায়গা থেকে কিনছি, এটা দিনাজপুর থেকে, আরে ভাই কয়লা রাখতো ওই কয়লা সব। এখন তাহলে ধরো বড় পুকুরিয়ার যে কয়লাগুলা, সেইগুলোর মধ্যে কথার কথা 90% আছে হচ্ছে কার্বন। সিলেটের যে কয়লা, সেটার মধ্যে আছে 85% কার্বন। এখন বলো তো তাহলে আব্বুর কাছে, আমার আব্বুর কাছে গড়ে যে কয়লাগুলো আছে, মানে যে হ্যাঁ, সেগুলোর মধ্যে কত পার্সেন্ট কার্বন কেমনে হিসাব করবে? যদি বড় পুকুরিয়া থেকে আনা কয়লা বেশি পরিমাণে থাকে, তাহলে বেশির সাথে ইনটু হচ্ছে ওই 90% যোগ সিলেট থেকে আনা যে পরিমাণটা আছে সেটা ইনটু হচ্ছে 80%, তারপরে না ভাগ 2, এই হচ্ছে তোমার গড় হবে। তোমরা কি আমার কথা বোঝো নাই? হ্যাঁ বুঝছি ভাই। দ্যাটস ইট। সঙ্গে এটা সম্পর্ক কি, প্রকৃতি পাওয়ার সঙ্গে এখানে পারমাণবিক ভরের কি সম্পর্ক? আচ্ছা, এই ক্যাচালটা লাগাইছে হচ্ছে কেমিস্ট্রির লোকজনরা। তুমি যে ক্যাচালের কথা বলতেছো, আমারও একই মানে বিরক্ত লাগে ব্যাপারটা। আমি নিজেও এটা নিয়ে খুবই কষ্ট পাই যে এইটা কেন করছে, বাট কেমিস্ট্রা এই প্যাচটা লাগাইছে। ফিজিক্সের লোকজনরা যে কাজটা আগে সারা জীবন করতো, সেটা কি শুনবা না? ধরো তোমার কোনো একটা এক্সপেরিমেন্টে বা কোনো একটা রিয়াকশনে, তোমরা জানো না হয়তো বা ফিজিক্সের লোকজনরা রিয়াকশন নিয়ে কাজ করে। সো নাইট্রোজেন ইউজ করতেছে, তা জিজ্ঞেস করতো নাইট্রোজেনের কোন আইসোটোপ এটা নিছো, তা বলতো যে নাইট্রোজেন 14 নিয়ে কাজ করতেছি। তখন তারা ওই ভর 14 নিয়ে কাজ করতো, বোঝো নাই? যদি বলতো নাইট্রোজেন 15 নিয়ে কাজ করতেছি, তাহলে তারা ভর 15 নিয়ে কাজ করতো। কেমিস্ট্রির লোকজনরা এসে ক্যাচাল লাগাইছে। তোমরা তো ইতিহাস পড়ো না, এগুলো জানো না, আর তো আমাদের স্যাররাও ক্লাসে বলে না। এই ইতিহাস পড়ে দেখো যে গড় আইসোটোপিক যে ভরটা আমরা নিয়ে কাজ করি, এটার ক্যাচাল লাগাইছে বেসিক্যালি কেমিস্ট্রির লোকজন। তার কারণটা হচ্ছে ফিজিক্সের লোকজনদের তো মেইন কাজ বিক্রিয়া নিয়ে না, বাট রসায়নের লোকজনদের আসলে কিন্তু মেইন কাজ রিয়াকশন নিয়ে, বুঝতে পারছিস তো? সো কেমিস্ট্রির লোকজনরা বাস্তব জীবনে যখন বিভিন্ন রিয়াকশন করে, ধর তুই পলাশ ইউরিয়া সার কারখানায় চাকরি করিস, তো ওইখানে হচ্ছে নাইট্রোজেন হাইড্রোজেন গ্যাস মিলে অ্যামোনিয়া বানাচ্ছিস। এখন তুই যে নাইট্রোজেনটা নিয়ে আসছিস কিনে, সুইডেন থেকে কিনে নিয়ে আসছিস, জার্মানি থেকে, কিছু কোনো এক জাতে আনছে, ওই নাইট্রোজেন তো প্রকৃতি থেকে সংগৃহীত। এখনো বোঝে না? প্রকৃতি থেকে সংগৃহীত নাইট্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস কোত্থেকে নিয়েছে? ও তো প্রকৃতি থেকে নিয়ে আসছে। তো প্রকৃতিতে যে আইসোটোপ যত পার্সেন্ট থাকে, তুই কোনো একটা জিনিস প্রকৃতি থেকে আহরণ করে নিয়ে আয়, তুই দেখবি যে ওর মধ্যে ওই রেশিওতেই মোটামুটি পাওয়া যায়। যে ধরো তুমি যদি লিটারালি হাইড্রোজেন গ্যাস তুমি যদি কালেক্ট করো প্রকৃতি থেকে, সেখানে দেখবা যে ওই যত যত পার্সেন্টেজে থাকার কথা, প্রোটিয়ামটা কত পার্সেন্ট, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম ওই রকম আকারেই থাকে। সো তখন কেমিস্ট্রির লোকজনরা বললো কি, না আমরা এগুলো মানি না, সব মানি ঠিক আছে, কিন্তু এখন থেকে পারমাণবিক ভর বলে যে ব্যাপারটা নিব, সেটা হচ্ছে সবাইকে গড় করে নেওয়া লাগবে। অ্যান্ড অ্যাকচুয়ালি দ্যাট ইজ হেল্পফুল ফর কেমিস্টস,
বাট ওভারঅল জিনিসটা গ্যাঞ্জাম লাগাই দিছে। এটা পুরা ক্যাচালের দায়ভার আমি কেমিস্ট্রির লোকজনদের দিব। তোমরা যদি ইতিহাস পড়ো এই জিনিসগুলো জানতে পারবো আর কি। ওকে, কনসেপ্টটা কি আপনারা বুঝছেন এখনো নাকি বোঝেন নাই? মানে প্রত্যেক যে কোনো মৌলের কোনো একটা স্পেসিফিক আইসোটোপের যে আপেক্ষিক পারমাণবিক ভর এটা সবসময় হোল নাম্বার, সবসময় বাংলায় কি পূর্ণ সংখ্যা। কিন্তু যখন তুমি ওই মৌলটার গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করবা, অর্থাৎ সোজা কথায় যেটাকে পারমাণবিক ভর আমরা বলি, ওইটা ফ্র্যাকশন হইতেই পারে। কারণটা হচ্ছে প্রকৃতিতে কত পার্সেন্ট কার পাওয়া যায় ওইটাকে অ্যাসোসিয়েট করে, ওইটাকে কনসিডার করে তারপরে আমরা হচ্ছে পারমাণবিক ভর হিসাব করি। পারমাণবিক ভর বলতে বোঝাচ্ছে কি গড় আপেক্ষিক পারমাণবিক ভর, সংক্ষেপে পারমাণবিক ভর। ঠিক আছে, এই আর কি। তাহলে যার আইসোটোপ নাই, ভালো কথা বলছো, অধিকাংশ মৌলেরই আইসোটোপ আছে। ওইখানে মনে হয় লেখা আছে এই যে প্রকৃতিতে বেশিরভাগ মৌলেরই একাধিক আইসোটোপ রয়েছে। যাদের আইসোটোপ নাই তার মানে ওর আইসোটোপ একটাই। তার মানে কি করবা বলো? তার যে আপেক্ষিক পারমাণবিক ভর তত গুণন 100, কারণ ওর 100%ই ওই জিনিস আছে, ডিভাইডেড বাই আবার 100 কাটাকাটি, তার মানে ওইটার আপেক্ষিক পারমাণবিক ভরই ওইটা তার গড় আপেক্ষিক পারমাণবিক ভর। কেউ আমার কথা বোঝে না? ক্লাসে তোমরা এখন 40 জন আসো, তো 40 জনের মধ্যে এক একজনের উচ্চতা এক এক রকম। আমি করলাম কি, তোমাদের সবাইকে ঈদের দিন একটা লুঙ্গি গিফট করবো বলে সবার উচ্চতার গড় নিলাম, যে দেখি কত হাইটের লুঙ্গি কেনা লাগবে আমার। কিন্তু যেদিন ক্লাস করতেছে জুবাইয়ের একা সাইকেলে চড়ে, ওই দিনের গড় উচ্চতা কত? ওই তো জুবাইরের যে উচ্চতা ওইটাই গড় উচ্চতা, এটাই। ওকে, সো আশা করি বুঝেছেন আপনারা। না বুঝলে সমস্যা নেই, 2টা অঙ্ক করলেই খোলাসা হয়ে যাবে। এই যে দেখো একটি সৌন্দর্য অঙ্ক বই থেকে নিয়ে এসেছি। আচ্ছা, প্রকৃতিতে ক্লোরিনের 2টা আইসোটোপ আছে যাদের একটা, হ্যাঁ বাবা 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 তুই মাইক অন করে আগে কিছুক্ষণ রাখবি, তারপরে কথা বলবি। তুই মাইক অন করে কথা বলা শুরু করছিস, আমি কিছু বুঝি না। হ্যাঁ আবার বলো কি? গড় আপেক্ষিক পারমাণবিক ভর কি 2টা আইসোটোপের বেশি নিয়ে বের করা যায়? হ্যাঁ, 100টাও যদি হয়, ধরো কার্বনের যেটা, কার্বনের আইসোটোপ কয়টা বললাম? 3টা। এরকম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কারোর এখানে তো জাস্ট 2টা আইসোটোপের একটা এক্সাম্পল আচ্ছা আছে, এখানে আছে, দেখবা একটা অঙ্ক করলেই বুঝবা। চলো, সো প্রকৃতিতে ক্লোরিনের 2টি আইসোটোপ আছে যাদের একটা হচ্ছে এই যে, এইটাকে এইভাবেও লেখা যাইতো, অথবা আরেকভাবে কিভাবে লেখা যাইতো বলেন তো? ক্লোরিন তারপরে কি 35, এই যে বাম পাশে উপরে যে নাম্বারটা লেখা এটাই তো ভর সংখ্যা। সো এইভাবেও লেখা যেত, কিন্তু বুঝছো বড় হইলে দেখবে এইভাবে লেখে, ছোটবেলায় এইভাবে লেখে আর কি। ওকে, সো ক্লোরিন 35 এবং আর একটা ক্লোরিন 37, বুঝলাম। তারপরে বলতেছে প্রকৃতিতে ক্লোরিন 35 আইসোটোপের শতকরা পরিমাণ হচ্ছে 75%, আর 37-এরটা হচ্ছে তাহলে বোঝা যাচ্ছে 25%। তাহলে ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে? এই পুরো কথাটা না বলে সংক্ষেপে কি বলতে পারতো বলো তো? গড় আপেক্ষিক পারমাণবিক ভর না বলে কি বলতে পারতো? এটাকে শুধুমাত্র পারমাণবিক ভর বলেও ডাকতে পারতো। সো বুঝো, যে কোনো ল্যাঙ্গুয়েজে দিলেই জানো তুমি পারো। তাহলে বলেন কিভাবে করব আমরা এটা, বলো? ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু, বলো উপরে কি থাকবে আমাদের? 35 গুণ 75, উপরে থাকবে হচ্ছে 35 ইন্টু 75। আসলে ঘটনাটা কি শুনবি? দাঁড়া তোদের একটু ভালো করে বুঝাই, কালচামি করে লাভ আছে, মরেই যাবো 2 দিন পরে, কইটে মরি। এটা আসলে এইভাবে হিসাবটা আসে না, এটা হিসাবটা আসে হচ্ছে একটু অন্যভাবে। শুনবা কিভাবে আসে? এইটা আসলে ওই এই জিনিসটুকুর ভর কত আমাকে একটু বলেন তো? ক্লোরিন 35 এর ভর এর কত পার্সেন্ট নিব বলেন তো? 75%। পার্সেন্ট মানে বুঝো তো, বাই 100 প্লাস কি করা লাগবে বলেন তো? যোগ হচ্ছে এই বস্তুটা, মানে এইটা হচ্ছে সত্যিকার অর্থে আসল হিসাবটা। এইখান থেকেই শর্টকাটে ওইভাবে লিখছে আর কি। আশা করি তোমরা বোঝাছো। তাহলে এখানে কত হবে? 37, আর এইখানে হয়ে যাবে হচ্ছে 25। এইটাকেই একবারে লিখে দিলে ওইরকম চেহারা আসে। সবাইকে বুঝতে পারছিস তো আমার কথা নাকি? আচ্ছা, তাহলে এটা করলে কি আসবে দেখি আমরা। ক্লোরিন 35-এর ভর কত আমরা জানি 35, আপেক্ষিক পারমাণবিক ভর, এটা তো ফ্র্যাকশন হবে না, ইন্টু হচ্ছে 75, আর দুইটারের নিচে 100 ছিল তাই একবারে আমরা 100 লিখে দেই। এটার সাথে যোগ হবে কত? 35 ইন্টু হচ্ছে 25। একটু হিসাব করে দেখেন তো কত আসে এটা তাড়াতাড়ি। 35.5।
এই তো হয়ে গেল, শেষ। এখন বলো এখানে কি একক লিখবো নাকি লিখবো না? লিখবো না। লিখবো না লিখবো না। ওকে, ডান। তারপরে ভাইয়া। হ্যাঁ, এই পারমাণবিক ভর মানে তো মানে পারমাণবিক ভরকেও বোঝাচ্ছে, তারপর আপেক্ষিক পারমাণবিক ভরকেও বোঝাচ্ছে, আবার গড় পারমাণবিক ভরকেও বোঝাচ্ছে। তাহলে আপনি যদি প্রশ্ন করেন যে পারমাণবিক ভর, তাহলে আমরা কোনটাকে বলবো? তুমি একেবারে লাস্ট লিমিটটা বুঝবা, গড় আপেক্ষিক পারমাণবিক ভর। আর অঙ্কের উপরে ডিপেন্ড করে প্রশ্নটা দেখে বোঝা যায় যে ও আসলে কিসের কথা বলতেছে। মানে ধরো আমার কাছে যদি কেমনে বুঝাবো, মানে প্রোটনের ভর নিউট্রনের ভর এরকম দেওয়া থাকে, তাহলে তো ফার্স্ট স্টেপের হিসাব নিকাশ করতেছে, অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক ভর যেটা। যদি আমার কাছে আইসোটোপের গড় পরিমাণ পার্সেন্টেজ দেওয়া থাকে, তার মানে ও কী নিয়ে কাজ করতেছে? গড় আইসোটোপিক পারমাণবিক ভর নিয়ে কাজ করতেছে। মানে ডেটা কি দেওয়া আছে তার উপরে ডিপেন্ড করে। একই শব্দ ধর ছোটোবেলায় তুই যখন 5-6-এ পড়তি, তখন তোর কাছে ভর আর ওজন কি একই জিনিস নাকি আলাদা বলুন তো? একই ছিল। কিন্তু তুমি ক্লাস 9-এ ওঠার পরের দিন থেকে না, তুমি বাসায় যে মন খারাপ ছিল অনেকক্ষণ, যে সারা জীবন ভর মানে ওজন, ওজন মানে ভর, আজকে কি শিখলাম আল্লাহ জানে। সো ব্যাপারটা এটা, মানে কি প্রসঙ্গে আলোচনা করতেছো তার উপরে ডিপেন্ড করে। টেনশন কি করো না, অঙ্ক করতে করতে আস্তে আস্তে বুঝে যাবো আর কি। চলো। ভাইয়া, হুম আগের দিন একটা কোশ্চেন করছিলেন হুম। যে কয়টা নিউটন থাকবে, মনে আছে? কার কয়টা নিউট্রন থাকবে? মানে যে এর আগের দিনের একটা কোশ্চেন ছিল, বোর্ড কোশ্চেন, সলভ করতে গিয়ে মনে আপনি নাই, আগের দিনের স্লাইডটা বের করেন। আগের দিনের স্লাইড তো এখানে নাই। আচ্ছা বলো না, প্রশ্নটা বলো শুনি। ভাই ওখানে নিউটন 23 সামথিং আছে। নিউটন তো হচ্ছে পূর্ণ সংখ্যা আসার কথা না। ওই তাহলে আমাদের প্রশ্নে ভুল ছিল। বললাম তো, মানে প্রশ্নে ভুল থাকা ছাড়া এটা কখনোই সম্ভব না। ফ্র্যাকশন কেন আসবে? মনে পড়তেছে হালকা হালকা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। প্রশ্নে ভুল থাকা ছাড়া এটা হওয়া সম্ভব না, বুঝেছো বন্ধুরা? তাহলে ভাই যদি পরীক্ষা আসে, আমার আরে গরু, যদি পরীক্ষা আসে, পরীক্ষা তো কত কিছু আসতে পারে, এরকম বোকা কেন? ধর একটা মানুষ তোকে প্রশ্ন করতেছে তোর ব্যাপারটা বোঝার জন্য, তোর জ্ঞান কতখানি, তা সেই লোকটা ভুল কথা বলতে পারে না। এই যে মনোভাবটা আমাদের, যে পরীক্ষায় দেয়া মানে এটা সম্ভবত কোরআনের কোনো একটা আয়াত তুলে দিছে, এটা ভুল হইতেই পারে না ভাই। আল্লাহর দেখ কোরআন ছাড়া দুনিয়ার সব কিছুতেই ভুল আছে, ভুল থাকতেই পারে, ইটস টোটালি ফাইন। ওইটা বুঝে শুনে ভাবে উত্তর দিতে হবে। পরীক্ষায় যদি কখনো ভুল প্রশ্ন এসেই পড়ে, যেহেতু বাংলাদেশে থাকো এরকম আসে মাঝে মধ্যে, সেই সব ক্ষেত্রে কোয়েশ্চেনগুলোতে চেষ্টা করতে হবে বেস্ট আনসারটা দেওয়ার। কারণ এমসিকিউ এর নিয়মই এইটা, চুজ দ্য বেস্ট আনসার। ইংরেজি প্রশ্নের উপরে লেখা থাকে, বাংলা প্রশ্নে লেখে না। বাঙালিরা বলদ, বাঙালিরা সঠিক উত্তর চায়, আর বিদেশিরা চায় হচ্ছে বেস্ট আনসারটা দাও, যে কাছাকাছি কোন উত্তরটা সবচেয়ে ভালো। আর এইসব প্রশ্নে নর্মালি সবাইকে গড়ে নাম্বার দিয়ে দেয় আর কি। হ্যাঁ, এই আর কি। আসো, সো পরের প্রশ্নে কি বলেছে, আর ওই প্রশ্নটার আমার স্ক্রিনশট পাঠায়, আমি আবার দেখব। প্রকৃতিতে কপারের দুইটা আইসোটোপ আছে, যাদের একটা হচ্ছে কপার 63 আর একটা হচ্ছে কপার 65। কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 63.5। এটা হলে প্রকৃতিতে আইসোটোপ দুটি শতকরা পরিমাণ হিসাব করো। বলেন তো কিভাবে করব? তাহলে ধরি কপার কোনটাকে ধরবো, 63 এর পরিমাণ আছে হচ্ছে প্রকৃতিতে X%, এটা ধরলাম আর কি, ঠিক আছে, এটা ধরে নিলাম। ওকে, এইটা ধরার পরে কি হবে বলো, তাহলে বাকিটা হবে 100 - X%, ওটা আমি আর লিখলাম না। এরপরে বলেন কি করা যাবে? গড় আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু কত হবে বলো? এইটার ভর কত, 63, ইনটু কত পার্সেন্ট আছে এটা, X%, যোগ ওইটার ভর হচ্ছে 65, ইনটু কত হবে, 100 - X। আচ্ছা, ডিভাইডেড বাই কত বলো, 100। এরপরের লাইনে কি করবা তোমরা? এটার মান তো জানো, এটার মান ওরা দিয়ে দিছে কত, 63.5, ইকুয়াল টু বাকিটা নিজেরা ক্যালকুলেট করে বাইর করবা। পারা যাবে? এই তো করে ফেলবা। এক্স এর মান কত আসে, এক্স এর মান যা আসিবে তা থেকে 100 থেকে তা বিয়োগ দিলেই বাকিটা পেয়ে যাবো। আমি আর করলাম না। ওকে, তারপরে কি দিয়েছে, আরেকটি অঙ্ক দিয়েছে, খুবই সৌন্দর্য। দেখো তো পারা যাবে কিনা এটা। প্রকৃতিতে কার্বনের 3টি আইসোটোপ, কার্বন 12, কার্বন 13, কার্বন 14। প্রকৃতিতে C12 এবং C13 আইসোটোপ দুটি শতকরা পরিমাণ যথাক্রমে 98.9% এবং 1.09%। এত হলে কার্বনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর হিসাব করো। আচ্ছা, দুইজনের পার্সেন্টেজ দিছে, তাহলে আরেকজনেরটা কিভাবে বের করতাম? এক্স ধরে। এ জ্ঞানী, তুমি কি বললে?
এই গাধা, 3টা আইসোটোপ, 3 জনের টোটাল পার্সেন্টেজের যোগফল কি 100 হওয়ার কথা না? বোঝা না? জি। তাহলে হয়ে গেছে তো। তাহলে আমাকে বলেন C14 এর শতকরা পরিমাণ কত হবে বলো। পরিমাণ বের করবা কিভাবে? 100 মাইনাস হচ্ছে কত জানি 98.9 মাইনাস হচ্ছে 1.09, কত আসে এটা দেখতো? 0.01, এত পার্সেন্ট। তারপরে কি করব? ওই যে কার জানি প্রশ্ন ছিল, রূপন্তীর প্রশ্ন ছিল মনে হয়, যে 2টার বেশি আইসোটোপ থাকতে পারে কিনা। এই বুঝতে পারছিস এবার? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তাহলে অতএব কার্বনের কার্বন 14 অনেক বেশি মানে রেয়ার। রেয়ার, এজন্য ওই জন্য। হ্যাঁ, ভঙ্গুর মানে মানে ওটা আনস্টেবল আর কি। না না না, কেউ কম থাকলে যে আনস্টেবল হবে তা না, এটার কারণটা আলাদা, পরে বলবো আর কি, ক্লাসের লাস্টের দিকে। দেখি কার্বনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর এটা কত হবে? এটা হবে হচ্ছে C12 এর ভর হচ্ছে 12 ইন্টু 98.9% যোগ 13 ইন্টু হচ্ছে কত জানি 1.09% যোগ 14 ইন্টু হচ্ছে 0.01% ডিভাইডেড বাই কি হবে 100। করে ফেলবা নিজেরা, আমি আর করতেছি না, হইল বাই 100, শেষ। ওকে, চলেন। তেজস্ক্রিয়তা বুডুম, এটা কি? মাশরুম ক্লাউড। এই ভোলা কিভাবে জানে? তুমি কি এন্ড গেমের ক্লাস দেখে আসছো না? আচ্ছা, এটা হচ্ছে মাশরুম ক্লাউড বলে। বুঝতেই পারতেছো এখানে একটা পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়েছে। আসলে আমরা এটাকে যদিও বলি পারমাণবিক বিস্ফোরণ, তারপরে বলে না পারমাণবিক বিজ্ঞানী বা পরমাণু বিজ্ঞানী। পরমাণু বিজ্ঞানী বলাটা ঠিক আছে, পারমাণবিক বিজ্ঞানী বললে ব্যাপারটা কেমন শোনা? একজন বিজ্ঞানী, সে কোন সাইজের বুঝিছো? পারমাণবিক সাইজে। তোরা কি বুঝছিস আমার কথাটা? ওকে, সো এখানে একটা ধরো নিউক্লিয়ার বম্ব মারা হয়েছে, তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিলাম, খাতায় একটু লিখে নাও এখনই, এটার গবেষণা আমাকে জানাবা। আমি যদি বলি নিউক্লিয়ার বম্ব আর যদি বলি অ্যাটমিক বম্ব, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, পার্থক্য যদি থেকে থাকে সেগুলো কি? ঠিক আছে, এটা অ্যাসাইনমেন্ট দিলাম। আর একটা ব্যাপার দিলাম তোমাদেরকে শেখার জন্য, শিখবা নিজেরা, গুগল করে ইউটিউব করে, বইতে থাকা লাগবে কি লাগবে না ব্যাপার না পরে। সেটা হচ্ছে ফিশন বম্ব আর ফিউশন বম্ব, দুইটা জিনিসের ডিফারেন্সটা কি? ফিশনের বানানটা হচ্ছে এরকম FISSION, ফিশন বম্ব, আর একটা হচ্ছে ফিউশন বম্ব, FUSION, ফিউশন। তোমরা কি ফিউশন ওয়ার্ডটা শুনছো? এটার উচ্চারণটা আমরা করি ফিউশন, শান না, ফিউশন, জ সাউন্ড। জ সাউন্ডটা বাংলায় নাই, এটা লেখা যাবে না আর কি। বলো। মানে গ্যাদার করা একসাথে ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, ফিউশন মানে হচ্ছে টু গ্যাদার আপ সামথিং, এবং আরও জেনে রাখো। হ্যাঁ, কি বুঝি নাই? কি ভাঙা মানে ভেঙে ফেলা বা আলাদা করা। ফিশন মানে বেসিক্যালি হচ্ছে ভেঙে ফেলা। তবে একটা মজার জিনিস শুনে রাখো, এই যে ফিউশন বলতেছি আমরা যেটাকে, টু গ্যাদার আপ সামথিং, এই গ্যাদার আপের কনসেপ্টটা আবার ডিফারেন্ট। মানে যে কোনো জিনিস এক জায়গায় করলেই তাকে ফিউশন বলে না। ইউজুয়ালি যখন তুমি মেল্ট ডাউন করে, মেল্ট ডাউনের বাংলা কি, গলায় এক জায়গায় নিয়ে আসো, তারে বলে হচ্ছে বেসিক্যালি ফিউশন। মানে ধরো তুমি মোম গলাইতেছো, মোম গলাচ্ছ, আর সাথে ধরো যে অন্য কিছু একটা গলায় জোড়া লাগাচ্ছ, এটাকে আমরা নর্মালি বলি হচ্ছে ফিউজ। হ্যাঁ, ফিউজ হচ্ছে ভার্ব, আর ফিউশন হচ্ছে তোমার নাউন আর কি। তো এগুলো নিয়ে একটু পড়েও মজা লাগবে আর কি। ইনফ্যাক্ট তোমাদের ওই যে আগেকার বাসাগুলাতে, একটু পুরান বাসাগুলাতে কাট আউট বলে একটা ব্যাপার ছিল, তোমরা কি নাম শুনছো? কাট আউট, কাট আউট কাটি গেছে, অন্ধকার, কারেন্ট চলে গেছে। এই যে কাট আউট কাটি যাইতো, তোমরা কি জানো আসলে এখানে কি ঘটে? ফিউজ কেটে যাইতো। এই কেটে যাইতো মানে কি? ফিউজ কেটে যাইতো মানে কি? আলাদা হয়ে যেত। কি হয়ে যাইতো? সাদা হয়ে যাইতো মানে? জ্বলে যাইতো। আচ্ছা, এই এক্সপেরিমেন্ট তোমাদের ক্লাসে একদিন করে দেখাবো না। আসলে ঘটনাটা হয় কি, একটু তোমাদেরকে ফিজিক্স পড়াই। মানে ধরো এইখানে তোমার একটা লাইট আছে, হ্যাঁ, এটা তোমার কারেন্ট সোর্স কি, ব্যাটারি দিয়ে দেখাইলাম, ঠিক আছে? ওকে, সো এখন এই যে কারেন্টের তারের ভিতর দিয়ে যে কারেন্টটা যায়, এই লাইটের তো একটা ক্যাপাসিটি আছে, তাই না? যে এর মধ্যে দিয়ে এত অ্যাম্পিয়ারের কারেন্ট, এত ভোল্টেজের কারেন্ট যাওয়ার কথা, তাইলে লাইটটা ঠিকমতো জ্বলবে। কোনো কারণে যদি হাই ভোল্টেজ ওর ভিতর দিয়ে পাস করতে চেষ্টা করে, তখন আমরা চাই এই বস্তুটা যেন কেটে না যায়, এই বস্তুটা যেন ক্ষয়ক্ষতি না হয়। তাহলে একটা কাজ করা যাবে, একটা বুদ্ধি করে
প্রকৌশলীরা, সেই বুদ্ধিটা হচ্ছে দেখো এর চলার পথে এইটার যে ক্যাপাসিটি তার চেয়ে বেশ ছোট একটা পাতলা তার দিয়ে কানেক্ট করে। তোমরা দেখতে পাচ্ছ না মনে হয়, বেশি ছোট হয়ে গেছে, এটাকে সাদা রং দিই তাহলে একটু ভিজিবল হইতে পারে। চিকন একটা তার দিয়ে কানেক্ট করে দেয়। এই চিকন তারটার কাজ কি বলো তো? এই মোটা তারের যে ক্যাপাসিটি তার চেয়ে কি চিকন, তোমরা কি দেখতে পাচ্ছ এই জিনিসটা ঠিক মতো? জি এই যে দেখো চিকন তার, আচ্ছা এটা কি করলে দেখা যাবে আসলে? লাল কালার লাল করলে তো আরো দেখবি না, দাঁড়া সবুজ কালার দেন। দাঁড়া দাঁড়া, এবার বোঝা যাচ্ছে না? জি এখন দেখা যায়। হ্যাঁ, সো এবার আমাকে একটু বলো ঘটনাটা হয়েছে কি, কি নিয়ে কথা বলতেছিলাম জানো? ও রাইট, সো এই সবুজ তারটা যেহেতু মোটা, এর যে ইলেকট্রন ক্যারিং ক্যাপাসিটি, চার্জ ক্যারিং ক্যাপাসিটি, পাতলা তার যেটা এইটুকু অংশের, এইটুকুর ক্যারিং ক্যাপাসিটি কি কম না বেশি? কম। 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 পাতলা তার তো ওই কাট আউট যেটাকে বলো, বা আমাদের একটু শিক্ষিত হইলে বলতো বাসায় ফিউজ কেটে গেছে, আসলে ফিউজ কেটে যায় না, ওটার নাম আসলে ফিউজই না, ওটার নাম কাট আউট। ঠিকই আছে, মনোযোগ দিয়ে শোনো, কাট আউট ফিউজড হয়ে গেছে। ফিউজ মানে গলে যাওয়া, বোঝা না? হ্যাঁ, বুঝছি। এই গলে যাওয়ার কথা কেন কইতেছে জানো? এই হাই ভোল্টেজ কারেন্ট যখন এর ভিতরে পাস করার চেষ্টা করছে, এই তারটুকু ওই জিনিসটা নিতে পারে না, ওইটা খাইতে পারে না, ওইটা খাইতে না পারে এইটুকু জায়গায় এত তাপ উৎপন্ন হয়, ওই তাপের কারণে এ গলে পড়ে গেছে। কে বোঝা না? ভাই বুঝছি। তাহলে যখন ভোল্টেজ কম যায় তখন ওর কিছু হয় না কেন? ভোল্টেজ কম গেলে কি হবে? কমের জন্য তো কোনো সমস্যা নাই, তো পাতলা তার, এ বোঝা না রে বাবা। আচ্ছা ধর আমি একটা একটা বড় রাস্তার মাঝখানে একটা বড় রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে ট্রাক বাস সব যাইতে পারে, ওই যে, কিন্তু আমি চাই এই পাশটাতে আমার ভারী কোনো ট্রাক না যাক, তাহলে আমি কি করছি জানো? এই মাঝখানে একটা সরু একটা চ্যানেল বানাই দিছি, এইটুকু তুই যাইতে গেলে এইটুকু জিনিস যাইতে পারবি, তার বেশি যাইতে পারবি না। তোমরা আমার কথা বোঝো নাই? হ্যাঁ বুঝছি বুঝছি। তাইলে এবার আমাকে বলো, ভারী ট্রাক যাইতে গেলে তো এটা ভেঙে যাবে, ভেঙে তুই নিচে পড়ে যাবি, সমস্যা নাই। কিন্তু একটা পাতলা সাইকেল জুবায়ের টিং 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 সাইকেল চালা যাচ্ছে, তাই সমস্যা কি? কেউ না গেলেও কোনো সমস্যা নেই, বুঝিয়াছো? জি হ্যাঁ ওকে, সো দ্যাটস হোয়াট ইউ কল ফিউজ বেসিক্যালি। এই ফিউজটা গলে যায়, এটা গলে যখন যাবে তখন সার্কিট ডিসকানেক্ট হয়ে গেছে, তখন তোমার লাইটটা সুরক্ষিত আছে, লাইটে কিছু হয় না, তুমি ফিউজটা চেঞ্জ করে ফেলবা, দ্যাটস ইট। সো এটাকে বলি বেসিক্যালি আমরা ফিউজ করা, ফিউশন হওয়া। এনিওয়ে, সো এই বাড়ির কাজগুলো করেন, কিন্তু আপনারা কি কি শিখতে বলছে আবারও বলে দিচ্ছি। অ্যাটমিক বম্ব, নিউক্লিয়ার বম্বের ডিফারেন্স কি, নাকি কোনো ডিফারেন্স নাই? যদি ডিফারেন্স নাও থাকে তাহলে কেন ডিফারেন্ট দুইটা নামে ডাকে? 2 নাম্বার কথা যেটা শিখবা, ফিউশন বম্ব বলে একটা ব্যাপার আছে, ফিশন বম্ব বলে আর একটা ব্যাপার আছে, আরও একটা জিনিস শিখবা হাইড্রোজেন বম্ব বলে একটা ব্যাপার আছে। এই জিনিসগুলো কি, এগুলো একটু আগে থেকে শেখো। ছোটো মানুষ ইউটিউব ঘাটো, গুগল ঘাটো, ঘেটে ঘেটে শিখে ফেলো। তোমরাই ভবিষ্যতে কে পরমাণু বিজ্ঞানী হবা তা তো আমরা জানি না, পারমাণবিক বিজ্ঞানী না, প্লিজ। শব্দটা কি বলছি? পরমাণু। তুই কল্পনা কর একটা পারমাণবিক সাইন্সের বিজ্ঞানী, এইটাকে বলে পারমাণবিক বিজ্ঞানী? কি ছাগল ফাগল তোদের বলি। বাংলাদেশের, শুধু বাংলাদেশের না, মানে ওভারঅল দুনিয়ার মিডিয়াটা মনে হয় স্টুপিডদের হাতে চলে গেছে, বাংলাদেশে তো মারাত্মক মাত্রায়। বাংলাদেশের যখন প্রথমবার হার্ট ট্রান্সপ্ল্যান্ট করা হয়, হার্ট ট্রান্সপ্ল্যান্ট বুঝো, মানে একজনের হার্ট খুলে আর একজনের হার্টের মধ্যে লাগাই দিবে, মানে একজনের হার্ট বিকল হয়ে গেছে, তো হ্যাঁ চেঞ্জ করে আর কি। তো এটা বাংলাদেশে, এটা মনে হয় পাকিস্তান পিরিয়ডের কথা বলতেছি নাকি কখনকার, আমার খেয়ালও নাই। তো ওই সময়ে পত্রিকায় যখন লেখা ছাপছিল তখন এভাবে লিখছিল যে প্রথম সফলভাবে হৃদয় বিনিময় করলেন নাকি প্রতিস্থাপন করলেন একজন ডাক্তার। এটা কি হৃদয় প্রতিস্থাপন, মানে কি মন দেওয়া নেওয়া হইতেছে এখানে? মানে ভাষাগত জটিলতার কারণে, ভাষাগত দুর্বোধ্যতার কারণে কি বলতেছে আর কি হয়ে যায়। হ্যাঁ, এগুলো সাবধান তোমরা, কেউ আবার ভবিষ্যতে সাংবাদিক হবা, হ্যাঁ, যাই দেখা গেল আমার নামে একটা বাজে কথা বলে দিলে, কেন এই আরিফ ভাই আমাদের সাংবাদিক ক্লাসে বাজে কথা বলছে। চলো, সো আমরা হৃদয় প্রতিস্থাপন করি, সরি, তেজস্ক্রিয় বিক্রিয়া কি? হ্যাঁ, দ্রব্যমূল্যের দাম কথাটা কি ঠিক? দ্রব্যের দাম, হ্যাঁ, দ্রব্যের দাম, রাইট, কথা ঠিক। বা দ্রব্য মূল্য, সোজা কথা দ্রব্য মূল্য বা দ্রব্যের দাম। হ্যাঁ, ভালো একটা পয়েন্ট ধরছে, দ্রব্য মূল্যের দাম। আচ্ছা, সো যাই হোক, এখন আমরা যদি একটা পারমাণবিক বোমা এখানে ফেলি, এটার ভালো শব্দ হচ্ছে পরমাণু বোমা, পারমাণবিক বোমা বলা ঠিক না, তার মানে আবার মনে হবে সে পারমাণবিক বোমা। হ্যাঁ, সো এখানে যদি ফেলা হয় তাহলে এরকম একটা ব্যাপার দেখা যায়, এটাকে আমরা বলি মাশরুম ক্লাউড। তোমরা একটু গুগল সার্চ করে শিখো যে মাশরুম ক্লাউড কি জিনিস।
এই মাশরুম বানান কি? MASHROOM এরকম না? MU আছে। ও মাশরুম, তাহলে এটা না, সরি, মাশরুম ক্লাউড। তাহলে এই কিছু একটা হবে, আমি জানি না বাংলা বানান ইংরেজি বানান, হইল। সো মাশরুম ক্লাউড হচ্ছে এটাকে বলে, এবং এই টাইপের যে নিউক্লিয়ার ফল আউট হবে যদি কোনো জায়গায় পারমাণবিক বোমা, এরকম পরমাণু বোমা ফেলা হয়, এগুলো নিয়ে একটু পড়বা, জানবা, জেনে রাখবা। সো তেজস্ক্রিয়তা ব্যাপারটা কি সেটা নিয়ে একটু আমাদের কথাবার্তা বলতে হবে, যে এত তেজ আসে কোত্থেকে তার। চলো, এই ভদ্রলোকটা চিনো? হেনরি বেকারেল। দাড়িমোজ সুন্দর ছিল। হেনরি বেকারেল হচ্ছে প্রথম একটা ঘটনা অবজার্ভ করে ইউরেনিয়ামের খনি থেকে, মানে তখনও তেজস্ক্রিয়তা কনসেপ্টটা নাই দুনিয়ায়, মানুষ জানতো না যে এটা একটা অদ্ভুত ব্যাপার আছে। সো একটা খনি থেকে পাওয়া কিছু উপাদান নিয়ে সে কাজ করতেছিল, বুঝছো? সে কাজ করতে যায় না, সে খেয়াল করছে এই পদার্থগুলো রাখি দিলে, মানে যেখানে রাখছি, ধরো আলমারির মধ্যে এক জায়গায় রাখছি, একটা তাকের উপর রাখছি, ওই তাকের পাশে যে কাঠকুটি তক্তামক্তা ছিল বা কিছু একটা ছিল, তাদের গায়ে না কেমন যেন একটা দাগ পড়ে। তোমরা বোঝো নাই আমার কথা? আবার একটু মানে ধরো তোমার আলমারিতে, তোমার জামা কাপড় রাখার যে আলমারিটা আছে, ওইখানে আম্মুর কতগুলো দামি দামি শাড়ি রাখা, আব্বুর কতগুলো ভালো পাঞ্জাবি রাখা। এখন তুমি তোমার ছোটো ভাইয়ের কাছ থেকে লুকানোর জন্য কিছু একটা কয়েন তোমার নানুর কাছে পাইছো, একটা পুরান দিনের কয়েন, ওটা নিয়ে লুকায় রাখছো। যাই দেখলা ওই কয়েনটা যেখানে রাখছিলা তার আশেপাশে জামা কাপড়ের গায়ে কেমন জানি একটা দাগ পড়ে গেছে। বোঝো না এই ব্যাপারটা? হ্যাঁ বুঝছি। এইরকম একটা ঘটনা ঘটতে দেখতেছিল উনি। ওইটা নিয়ে ফার্দার আরও গবেষণা করে দেখলো যে কিছু পদার্থ পাচ্ছি আমরা প্রকৃতিতে, খুবই রেয়ার, সেই পদার্থগুলোর কাছ থেকে না কী জানি এটা বিকিরিত হয়, কী জানি এটা বের হয়। উনি প্রথমে ভাবছিল এগুলো মনে হয় এক্স রশ্মি, মানে আমরা যেটাকে এক্স রে বলি আর কি। পরে দেখলো যে না রে, এক্স রের প্রপার্টির সাথে এটার প্রপার্টি মেলে না, দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট। সো ওইটা নিয়ে ফার্দার আগ্রহ জন্মায় ম্যারি কুরি এবং পিয়েরে কুরির। তোমরা নাম শুনছো মনে হয়। কুরি পরিবারের দুই বিশেষ ভদ্রলোক, ভদ্রমহিলা, স্বামী স্ত্রী ছিল। মানে ম্যারি কুরিকেই আমরা সবাই মাদাম কুরি বলি। অ্যাকচুয়ালি মাদাম ওয়ার্ডটা হচ্ছে ফ্রেঞ্চ ভাষায় বোঝায় ম্যাডাম, বোঝা না? সো ওনাকে মাদাম বলি আমরা, যদিও ওনার নাম হচ্ছে ম্যারি, হ্যাঁ, ম্যারি কুরি। আর তার হাজব্যান্ডের নাম ছিল হচ্ছে পিয়েরে কুরি। দুইজনই মাথা নষ্ট করা সায়েন্টিস্ট। সো ওনারা পরে নোবেল পুরস্কার পাইছিল, রাইট? তো কি বলা জানি, ভুলে গেলাম। এই জিনিসটা নিয়ে ফার্দার ওনারা গবেষণা করেন। আরও গবেষণা করতে যে এই তেজস্ক্রিয়তা ব্যাপারটা খুব ভালো করে আবিষ্কার করেন যে কিছু পরমাণুর নিউক্লিয়াসে একটা ঝামেলা থাকে, কোনো একটা ঝামেলা থাকে। সেই ঝামেলাটার কারণে নিউক্লিয়াসটা না প্রচণ্ড আনস্টেবল। অর্থাৎ যে নিউক্লিয়াসটা কথা ছিল প্রচণ্ড শক্ত আকারে তার প্রোটন এবং নিউট্রনগুলোকে ধরে রাখবে, ওই নিউক্লিয়াসের মধ্যে কোনো একটা গ্যাঞ্জাম আছে। ওই গ্যাঞ্জাম থাকার কারণে হয় কি, ওইখান থেকে প্রোটন নিউট্রনকে লাথি মারে, নিউট্রন প্রোটনকে লাথি মারে, কে যে কাকে লাথালাথি করতেছে, করতে করতে মাঝে মধ্যে টুপ্পুস করে কেউ কেউ বের হয়ে যায়। ওই যে বের হয়ে যাচ্ছে, দ্যাটস হোয়াট ই কল তেজস্ক্রিয়তা। ওইগুলাকে আমরা বলি তেজস্ক্রিয় রশ্মি। কখনো কখনো এমন হয়, দেখা যায় দুইটা প্রোটন দুইটা নিউট্রনের হাত ধরে বেরোয় চলে গেছে। তখন তুমি বলো কি জানো, এখান থেকে আলফা রশ্মি বেরোইতেছে। কেউ বোঝে না আমার কথা? জি বুঝছি ভাই, কিন্তু ভাই নিউক্লিয়াস থেকে কোনো একটা প্রোটন বেরোলো, এটা কি কষ্টসাধ্য বিষয় না? প্রচণ্ড কষ্টসাধ্য। এটা যদি এত সস্তা হইতো তাহলে সব মৌলের তেজস্ক্রিয়তা দেখা যেত। সবাই তো এটা করে না। তোমরা আমার কথা বোঝো না? বুঝছি ভাই। এটা মানে এটা সহজ কোনো কথা না আর কি। হ্যাঁ, আচ্ছা, সো ব্যাপারটা হচ্ছে এই। এখন আমি এখানে কি কি লেখা একটু পড়ি। 1896 সালে হেনরি বেকারেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। তিনি ইউরেনিয়াম লবণের বৈশিষ্ট্য, এই যে ইউরেনিয়াম সল্ট নিয়ে কাজ করতেছিলেন। কি জানি সংকেত আমার ভুলে গেছি, UO2 এই টাইপের কোনো একটা সল্ট নিয়ে, লবণ নিয়ে, অক্সাইড নিয়ে কাজ করতেছিল। অধ্যয়নরত অবস্থায় লক্ষ্য করেন যে তারা অন্ধকারেও, এই যে অন্ধকারেও একটা তীক্ষ্ণ রশ্মি বিকিরণ করে, মানে কি জানি একটা গ্লো বের হয়। তোমরা ওই যে আগেকার ঘড়িগুলো দেখছো কিনা, কিছু ঘড়ি আছে না বা এখনও পাওয়া যায়, ওই যে অন্ধকারেও জ্বলে, দেখছো? হ্যাঁ, ওই যে পাওয়া যায়। সবুজ সবুজ দেখা যেত, আমরা বলতাম রেডিয়াম দেওয়া ঘড়ির মধ্যে, আসলে রেডিয়াম থাকলে তো ঘড়ি হাতেই ভরা যেত না। আচ্ছা, সো যা তিনি প্রথমে ভেবেছিলেন এক্স রের সাথে সম্পর্কিত হতে পারে, মানে ভাবছিলেন যে এক্স রে। এর ফলে একটি নতুন ঘটনা আবিষ্কার হয়, যাকে তিনি কি নাম দিয়েছিলেন, তেজস্ক্রিয়তা বলে অভিহিত করেন। এটা ভুল কথা, এই নামটা উনার দেওয়া না, এই নামটা হচ্ছে বেসিক্যালি ম্যারি কুরির দেওয়া আর কি, আছে এখানে পরেই লেখা আছে। বেকারের আবিষ্কারের উপর ভিত্তি করে ম্যারি এবং পিয়েরে কুরি আরও ফার্দার রিসার্চ করে। তারা অন্যান্য পদার্থে তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য খুঁজে পান এবং নতুন দুটি মৌল পোলোনিয়াম এবং রেডিয়াম আবিষ্কার করেন। দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য রিজনস যে ম্যারি কুরি এবং পিয়েরে কুরিকে নোবেল প্রাইজ দেওয়া হয় এই দুটো মৌল আবিষ্কারের কারণে, যেগুলো ইউরেনিয়ামের চেয়েও বেশি তেজস্ক্রিয় ছিল। মানে ওই যে প্রপার্টিটা উনি খুঁজে পাইছিলেন,
যে এই বস্তুটাকে না অন্ধকারে রাখি দিলে এখান থেকে কি জানি জাদুকরি জিনিস বাইর হয়। ওই একই জাদুকরি জিনিস পিয়েরে কুরি আর ম্যারি কুরি আরও অন্যান্য দুইটা মৌলের মধ্যে খুঁজে পাইছেন যে ওই জাদুকরি জিনিসটা এই মৌল থেকে আরও বেশি বাইর হয়। কেউ বোঝা না? বুঝছি ভাই, কিন্তু সেই জিনিসটা কিভাবে বেরোয় যদি একটু বলতেন। সে কিভাবে বেরোয় ধীরে ধীরে জানবি। আগে তোরা আমাকে একটা কথা বল, বলবি না? বলবো। সত্যি বলবি তো? ভাই একটা কোশ্চেন ছিল। কোনো প্রশ্ন নাই, আমি প্রশ্ন করতেছি, তার মধ্যে আবার এই বলার প্রশ্ন আসে কোত্থেকে? আগে আমাকে বল, তুই বলবি কিনা আমার কথার উত্তর। বলবো। সত্যি করে বলবি তো? মিছা কথা কইলে কিন্তু মাইর খাবি। জি বলবো। বলবো। তেজস্ক্রিয়তা বের হয় কোত্থেকে? নিউক্লিয়াস থেকে। Yes, থেকে নিউক্লিয়াস কার থাকে? পরমাণু। পরমাণুর। ও পরমাণু। হ্যাঁ পরমাণু যে আদৌ কেমন, তার যে আদৌ নিউক্লিয়াস আছে, এটা কত সালে আবিষ্কার হয়? 11 সালে। 1911 সালে। যেভাবে বললি মনে হলো 2011 সালে আবিষ্কার হয়েছে। ছাগল কোথাকার। তোরা এখনো মনে হয় বুঝিস না আমি কি বলতে চাচ্ছি। বুঝছি। কিভাবে বের করলো যে তেজস্ক্রিয়তা হচ্ছে বের হয় আর কি নিউক্লিয়াস থেকে 1896 সালে? এ কি তামাশা! হ্যাঁ বন্ধু, বিজ্ঞানের ইতিহাস বড়ই কষ্টের, বড়ই কষ্টের। তোমরা আমাকে একটা কথা বলো, আমার হাতে এটা কি জানো? দ্যাটস এ ব্যাটারি। আগের কালের যে এই ক্যামেরা সিগারেট ব্যাটারি হ্যাঁ আপনার কাছে? হ্যাঁ, আমি আদি আমলের মানুষ না, তোর নানার সাথে ফুটবল খেলতাম একসাথে। দেখ, এই ব্যাটারি ভিতরে কি কি উপাদান আছে তোরা জানিস? সাধারণ যে ব্যাটারি আছে না 3.7 ভোল্টের, ওইগুলা 6টা আছে সম্ভবত। যা থাকুক, তুই কি রাসায়নিক উপাদানটা আমাকে বলতে পারবি? না কেমিক্যাল কম্পোনেন্ট তো কারো জানার কথা না এখন। না। বাট ইউ নো ওয়ান থিং ফর শিওর, এই বস্তুটাকে না এইভাবে যদি সার্কিটে লাগাই দেওয়া হয় তাহলে ঝিকিমিকি ঝিকিমিকি চলে। কেউ বোঝে না আমার কথা? হ্যাঁ, আসলে বিজ্ঞানের আবিষ্কারগুলো হয় কিভাবে? আগে কি আমরা কারণ জানি তারপরে তার প্রভাব দেখি, নাকি প্রভাব আগে দেখি তারপরে কারণ ব্যাখ্যা করি? কোনটা? প্রভাব দেখি তারপর কারণ। এইটাকে ইংরেজিতে বলে কজ অ্যান্ড ইফেক্ট। কোনো একটা কজ, কারণে কোনো একটা ঘটনা ঘটে যার প্রভাবটা তুমি দেখতে পাও। সো বিজ্ঞানের আবিষ্কারের পথ হচ্ছে সবসময় রিভার্সড। আগে আমরা দেখি কি হয়, পর্যবেক্ষণ করি, অবজার্ভ করি। পর্যবেক্ষণের পরে আমরা ধীরে ধীরে ব্যাখ্যার চেষ্টা করি যে আসলে এর ভিতরে কি এমন জাদুকরি জিনিস আছে যেটার কারণে না এটা লাগাই দিলেই ওখানে কি জানি ঝিকিমিকি চলে। সো ব্যাপারটা ঠিক এরকম। ফার্স্ট অফ অল দে অবজার্ভড ওয়ান থিং, যে এইটার না একটা বৈশিষ্ট্য আছে, এখান থেকে কি জানি ঝিকিমিকি বাইর হচ্ছে, অন্ধকারে ভালো করে জলজল করে দেখা যাচ্ছে। ওই জিনিসটা নিয়ে পরে কাজ করতেছে তারা একদিক দিয়ে, আর ওদিকে বোর রাদারফোর্ড আর এক দিকে কাজ করতেছে। পরে দুইটা দুনিয়া একত্রিত হয়ে এখন তুমি গিলতে পারতেছো ব্যাপারটা এখন তোমার কাছে খোলাসা। বাট ওয়েন দোজ থিংস ওয়ার গেটিং ডিসকভার্ড ওয়ান আফটার ওয়ান, আনলেস এ সার্টেন লেন্থ উই গো, আমরা বুঝতেই পারতেছিলাম না আসলে কি হইতেছে। এই দিককার কিছু বিজ্ঞানী কয় এরকম কথা, ওই দিককার কিছু বিজ্ঞানী কয় এরকম কথা। তোমরা বোঝো নাই আমার কথা? হ্যাঁ বুঝছি। আবিষ্কারের রাস্তাই হচ্ছে এরকম অদ্ভুত অদ্ভুত। সো এবার বলো, জুবাইরের কি প্রশ্ন ছিল, এটা করতে চাইছিলা? ভাই এখানে লেখা আছে যে পোলেনিয়াম এবং রেডিয়াম ইউরেনিয়ামের চেয়ে বেশি তেজস্ক্রিয়। তো মানে হচ্ছে আগে ইউরেনিয়াম আবিষ্কার হয়েছে, তারপর পোলেনিয়াম এবং রেডিয়াম আবিষ্কার হয়েছে। হ্যাঁ, তো সমস্যা কি? তাহলে ইউরেনিয়াম হচ্ছে 92, রেডিয়াম হচ্ছে 88। হ্যাঁ তো ওরে বলো, তুই কি মনে করস মৌল সব সিরিয়ালি আবিষ্কার হয়েছে? হাইড্রোজেনের পরে হিলিয়াম আবিষ্কার করছে, তারপরে লিথিয়াম, এরকম? আরে অদ্ভুত ব্যাপার তো দুনিয়ার। এটা কি বিপদ! এই গাধা, কথা বল। আগে মনে করতাম। হায় রে বলদ, আমি এতক্ষণ ধরে কি বুঝাচ্ছি? বিজ্ঞানের আবিষ্কারের ইতিহাস তো তোমরা জানো না, যার ফলে মনে করো যে দুনিয়াটা এরকম অখর মতো একটার পর একটা সিরিয়ালি যায়। অদ্ভুত অদ্ভুত। আমার গুরু যে আশরাফ ভাই, উনি একটা কথা বলেন, বিজ্ঞান শিখতে হয় বিজ্ঞানের ভালোবাসায়। বিজ্ঞান কোনো কিছুর উদ্দেশ্যে কাজ করে না,
আজকে যে গণিত আবিষ্কার হয়েছে তুমি জানো না যে ওই গণিতের অ্যাপ্লিকেশন কোথায়, কবে কি কাজে লাগবে। জাস্ট বিজ্ঞানের ভালোবাসায় বিজ্ঞান নিয়ে আলোচনা করছে। আজকে তোমার যে বিশেষ একটা ডিভাইসের আবিষ্কার, ধরো তোমরা জানো না ফিউল সেল বলে একটা ব্যাপার আছে, মানে বাংলায় আমাদের বইতে লেখে ফুয়েল সেল, ফুয়েল না ফিউল, ফিউল সেল বলে একটা ব্যাপার আছে। তারপরে তোমার যদি আমি ট্রানজিস্টরের কথা বলি, ট্রানজিস্টরের আবিষ্কার হয়েছে বহু আগে, যতদিন না ওই যে অ্যাপোলো 11 মিশন চাঁদে গেছিল নাকি কই জানি ভুলে গেছি, ওই অ্যাপোলো 11 মিশনের স্পেসশিপ বানানোর চেষ্টা করছিল, ততদিনের আগ পর্যন্ত মানুষ বোঝেই নাই যে ট্রানজিস্টরের ইউজটা কোথায়। ওই ব্যবহারের পর থেকে মানুষ এটা নিয়ে সিরিয়াস হইল, পরে দেখলো যে একটা কম্পিউটার নামে একটা জিনিস বানানো যাবে, তো এটা দিয়ে গুণাগুনির কাজ করা যাবে, তারপরে না তুমি আজকে অনলাইন ক্লাস করতেছো। সো ট্রানজিস্টর যে বেটা বানাইছিল সে তো এটা বুঝে বানায় নাই যে কোনো একদিন 2025 সালে স্যাংড়ারা সারা বাংলাদেশে বসে থাকবে আর ফেলুদা এখানে কেমিস্ট্রি পড়াবে, এই কারণে দেখি আজকে ট্রানজিস্টরটা বানাই। তোমরা আমার কথা বোঝো না? বুঝছি ভাই। বিজ্ঞানের আবিষ্কার বিজ্ঞানের উদ্দেশ্যেই হয়, যুক্তি তর্কের খাতিরে হয়, এখানে কোনো আবেগের জায়গা নেই। ভাল লাগতেছে তাই বলতেছি, পৃথিবীর রহস্য উদ্ঘাটনের চেষ্টা করতেছি, কি রহস্য উদ্ঘাটনে কাজে লাগবে পরে দেখবো না, আগে করি আর কি। ওকে, যাই হোক, এবার আসো, এখানে একটা মজার কথা লেখা আছে, তেজস্ক্রিয়তা শব্দটি ম্যারি কুরি কর্তৃক প্রস্তাবিত হয়েছিল, মানে শি প্রপোজড দ্যাট নেম। এবং ম্যারি কুরিকে নিয়ে কথা বলা শুরু করলে 10-12টা ক্লাস চলে যাবে, মানে শেষ হবে না। সেই ভেরি ডেঞ্জারাসলি মেধাবী ছিল এবং তার যে হাজব্যান্ড, আমরা পিয়েরে কুরির কথা বলি, পিয়েরে কুরির সাপোর্ট ছাড়া আসলে এই মহিলা তেমন কিছু করতে পারতো না, কারণ তখনকার দুনিয়া ছিল প্রচণ্ড নারী বিদ্বেষী, ভয়াবহ রকমের নারী বিদ্বেষী ইউরোপ ছিল। সো নারীদের কোনো কিছু নেওয়া হতো না, তাদের কাজ ভার্সিটিতে অ্যাকসেপ্টেড হতো না, ভার্সিটিতে পড়ার সুযোগ ছিল না, এরকম অনেক কাহিনী আছে, পরে জানবা। যাই হোক, আরও একটা ব্যাপার জেনে রাখো, যে তেজস্ক্রিয়তা যে কে কী পরিমাণে বিকিরণ করতেছে সেটার যে একক, সেই এককটাও পরে বেকেরেল সাহেবের নাম অনুযায়ী তাকে সম্মান দিয়ে করা হয়েছিল। জাস্ট লাইক কাজের একক কি জুল, তারপরে বলের একক কি নিউটন, বিভিন্ন বিজ্ঞানীর নামে দেওয়া হয়েছে। সো তেজস্ক্রিয়তার ক্ষয়ের যে একক সেটা হচ্ছে বেকেরেল। ক্ষয়ের কথা কেন বললাম দেখো, তেজস্ক্রিয়তা হচ্ছে একটা রশ্মি হিসাবে তুমি দেখতেছো যে তেজস্ক্রিয়তার বিকিরণ হচ্ছে, বাট একটু আগে বলছিলাম এটা আসলে কিছু না, নিউক্লিয়াসটা ভেঙে চুরে যাওয়া। মনে পড়ে আপনাদের? নিউক্লিয়াসের মধ্যে অনেকগুলো প্রোটন নিউট্রন ছিল, সেই প্রোটন নিউট্রন একটা লাইটচায় ফালাই দিতেছে। এই তো একটু আগে বলছিলাম আলফা রশ্মি নির্গত হওয়ার মানে জানো কি? দুইটা প্রোটন দুইটা নিউট্রন, দুইটা প্রোটন দুইটা নিউট্রন যদি একসাথে বের হয়ে যায়, ওই যে প্যাকেটটা বের হয়ে গেল, ওই প্যাকেটটাকে আমরা বলি হচ্ছে আলফা রশ্মি। বুঝেছেন? ওকে, ঠিক আছে, চলে। এক্স-রের বৈশিষ্ট্যটা কি? এক্স-রের বৈশিষ্ট্য আর এক্স-রের কিছু বৈশিষ্ট্য তোমাদের জানার কথা, যেমন এক্স-রে হচ্ছে ফটোগ্রাফিক ফিল্মের উপরে দাগ ফেলে, এটা তো জানো। এটা যদি দাগ না ফেলতো তাহলে কিন্তু আজকে তোমার আমার হাড্ডি ভেঙে গেলে আমরা এক্স-রে করতাম না, বোঝো নাই? এক্স-রে হচ্ছে তোমার মাংস ভেদ করতে পারে কিন্তু তোমার হাড্ডিকে ভেদ করতে পারে না। এই মূলনীতির উপরে ভিত্তি করেই এই জিনিসটা বিজ্ঞানীরা আবিষ্কার করেই কিন্তু এক্স-রে করার ব্যবস্থা করছেন আমাদের। বুঝতে কি পারছো আমার কথা? ওকে, আচ্ছা, যেমন ধরো তোমার কি বলে চুন, চুন কি করতে পারে জানো? চুনের একটা বাইন্ডিং ক্যাপাবিলিটি আছে, আঠালো একটা ব্যাপার আছে, ও হচ্ছে আঠার মতো দুইটাকে জোড়া লাগাইতে পারে। এই কারণে এই জিনিসটা যখন পুরান দিনের মানুষ আবিষ্কার করতে পারছিল, তখন আগেকার পুরান যে তোমরা জমিদার বাড়ি টাড়ি গেছো, ওইগুলো হচ্ছে চুন দিয়ে বানানো হইতো, এটা জানো কিনা জানি না। পোড়া মাটি, হ্যাঁ, মার্বেল, পাথর বা ইট। ইট তো মানুষ আরও অনেক আগে থেকে বানাইতে পারতো, কিন্তু ইটের জয়েন্ট দিতে পারতেছিল না। পরে কোনো এক লোক আবিষ্কার করলো যে চুন যদি নরম করে গোলানো হয়, ওটার আবরণ দিয়ে আস্তরণ দিয়ে একটার পর একটা ইট রাখলে এটা হচ্ছে সুন্দর টাইট হয়ে লেগে থাকে। পরে যখন রসায়নের উন্নতি হইলো, আরও অনেক মানুষজন আরও অনেক কিছু আবিষ্কার করলো, তখন সিমেন্ট বানাইলো আর্টিফিশিয়ালি, যে সিমেন্ট দিয়ে আমি জয়েনিংটা দিতে পারবো। বুঝেছো? এই আর কি। ওকে, সো তেজস্ক্রিয় রশ্মি হচ্ছে ভাই 3 প্রকার। একটাকে আমরা বলি আলফা রশ্মি, একটাকে আমরা বলি বেটা রশ্মি, এটাকে বইতে লাগে বিটা, উচ্চারণটা বিটা না, উচ্চারণটা কি বলেন? বেটা। সো বিটা হবে না উচ্চারণটা হচ্ছে বেটা, হোয়াটএভার। আর এটা হচ্ছে গামা রশ্মি। সো আলফা বেটা গামার প্রতীকগুলো হচ্ছে এরকম। এখন আলফা বেটা গামা যে নামগুলো বলতেছি আমরা, এই নামকরণ কে করছিল জানো? এই গরুটা এ সব এন্ড গেমের ক্লাস দেখে আইছে, এখন জ্ঞান ফলাইতেছে। আপনি বলছিলেন আমাদের যখন রাদারফোর্ড মডেল পড়াইছেন ও তখন বলছিলেন। আচ্ছা, এই নামগুলা দিছিলেন হচ্ছে রাদারফোর্ড। তোমরা কি বুঝেছো আমি কি বলছি? মানে তোমার তেজস্ক্রিয়তা নামটা বা রেডিও অ্যাক্টিভিটি বা রেডিও অ্যাক্টিভ নামটা দিছিলেন হচ্ছে ম্যারি কুরি, বাট এগুলো নিয়ে বিস্তর গবেষণা করছিলেন হচ্ছে রাদারফোর্ড। যে দেখি ভাই ইউরেনিয়াম থেকে কী রশ্মি বের হয়, পোলোনিয়াম থেকে কী রশ্মি বের হয়, রেডিয়াম থেকে কী রশ্মি বের হয়, এরকম আরও অনেক মৌল তো আবিষ্কার হয়েছে, তার মধ্যে কোনটা থেকে যে কী আবিষ্কার হয় সেগুলো নিয়ে রাদারফোর্ড অনেক কাজ করছিলেন এবং এগুলোর নাম দিছিলেন উনি।
যে ওই মৌলটা থেকে যে রশ্মি বেরোয় তার ধরনটা এরকম, এই মৌলটা থেকে আবার এই রশ্মিটা বেরোয় তার ধরনটা এরকম। সো অ্যাকর্ডিং টু সাম প্রপার্টিজ উনি নামকরণগুলো করছিলেন, এবং নামগুলো করছিলেন কিসের উপর ভিত্তি করে সেটাও বলে দিই, স্পিডের উপরে ভিত্তি করে, স্পিড এবং ভেদন ক্ষমতা। খেয়াল করো আলফা রশ্মির যে কথাটা এখানে লেখা আছে ছবিতে, সেটা হচ্ছে আলফা রশ্মি, এই যে দুইটা সবুজ বল আর দুইটা ব্লু বল, এটাতে কি বুঝাইছে জানো? দুইটা প্রোটন আর দুইটা কি বলো তো, দুইটা নিউট্রন। এই বস্তু যখন যাইতে যায় কাগজে ঠেকায় যায়, কাগজ ভেদ করতে পারে না, বুঝেছো? আলফা রশ্মি কাগজ ভেদ করতে পারে না। বেটা রশ্মি যদি থ্রো করো সেটা দেখা যাবে কাগজ ভেদ করে গেছে, কিন্তু একটু মোটা প্লাস্টিক হলে সেটা আর ভেদ করতে পারে না। গামা রশ্মি যদি থ্রো করো সেটা হচ্ছে কনক্রিট বা স্টিলের দেয়াল বা লেড মানে সীসার দেয়ালে যে আটকাবে, তার আগে আটকায় না। তার মানে উনি বেসিক্যালি স্পিড এবং ভেদন ক্ষমতার উপরে নির্ভর করে এগুলোর নাম দিয়েছিলেন আর কি। এবং আরও জেনে রাখো আলফা রশ্মি সবচেয়ে ভারী, তারপরে বেটা রশ্মি হালকা, তার চেয়েও মারাত্মক হালকা বা ভর নাই বেসিক্যালি গামা রশ্মির। সো দ্যাট ইজ দ্য থিং, মনে রাখাও সহজ, আলফা বেটা গামা, আলফার চেয়ে বেটার স্পিড বেশি, বেটার চেয়ে গামার স্পিড বেশি, দ্যাটস ইট। আচ্ছা, এটাকে ভেদন ক্ষমতা বলে আর কি, বুঝো যে কে কতখানি ভেদ করতে পারে আর কি। ওকে, সো এই যে আলফা রশ্মি দেখানো আছে, বুঝতেই পারতেছে একটা বড় নিউক্লিয়াস, তার কাছ থেকে দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন বের হয়ে যাবে। এখন আমাকে একটা কথা বলো, এই যে তেজস্ক্রিয়তার যে ব্যাপারটা, এটা কি আপনা থেকেই ঘটে, নিজে নিজে ঘটে, নাকি এটা বাইরে থেকে আমরা ঘটাই বলো তো? নিজে থেকেই ঘটে। আসলে বন্ধু দুই রকমই হইতে পারে, দুই রকমই হইতে পারে। ভাইয়া আপনি বলছিলেন যে এই যে ইউরেনিয়ামকে যখন অন্ধকারে রাখা হয় তখন নাকি বের হয়ে যায়, এই অন্ধকারের বিষয়ের কারণে? অন্ধকারে রাখা হইলে বেরোয় তা না, ও নিজের মতো যখন মন চায় তখনই বেরোয়। অন্ধকারে রাখলে তুই দেখতে পারিস যে হ্যাঁ কি জানি এটা বেরিয়েছিস এখান থেকে, বোঝা নাই বন্ধু? আচ্ছা এবার আসো, সেটা হচ্ছে যেটা বলছিলাম যে এটা কি নিজে থেকে ঘটে নাকি আর্টিফিশিয়ালি আমরা ঘটাই, তার উত্তরটা হচ্ছে দুই রকমেরই হইতে পারে। রাদারফোর্ড যখন পরীক্ষা করছিল তখন তো নিশ্চয়ই ঘটে না, ওইটাও হচ্ছে একটা মৌল আছে ইউরেনিয়াম, সেইটাকে সে ব্যবহার করছিল যে এই মৌল থেকে সারাদিনই আলফা রশ্মি বের হয়। ও তোমাদের তো রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা দেখাইছিলাম মনে হয়। হ্যাঁ, সো আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় কী হয়েছিল, ওইখানে যে সে তেজস্ক্রিয় মৌলটাকে ব্যবহার করছিল ইউরেনিয়াম, ওইটা থেকে এমনিই তেজস্ক্রিয়তা বের হয়। সো উনি করছে কি, মানে কেমনে বলবো, ধর তোর একটা গানের রেকর্ডিং করতেছ, সে গানের রেকর্ডিংয়ে না বিলাইট ডাক লাগবে, মিয়াও 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 মিয়াও, এটার মিউজিক। এখন তোর পাশের বাসার এক আঙ্কেল আছে, তার সে একটা বিলাই পালে, ওই বিলাইটা সারাটা দিন একা একা মিয়াও মিয়াও করতেই থাকে। তুই করবি কি, ওই বিলাইটাকে বাক্সে ভরে নিয়ে চলে যাবি, তোর রেকর্ডিং স্টুডিওতে যাবি, গানের যে মুহূর্তে মিয়াও মিয়াওটা লাগবে খালি বস্তার মুখটা খুলে দিবি, মিয়াও মিয়াও অটো রেকর্ড হয়ে যাবে, আবার বস্তার মুখটা বন্ধ করে ফেলাই দিবি। ফেলাই দিস না, আঙ্কেলের কাছে দিয়ে আয়, তোরা বুঝোস না এই টেকনোলজিটা কী করছি। বুঝছি। সো ওই মৌলটা থেকে এমনি তেজস্ক্রিয় রশ্মি সারাটা দিন রাত বেরি হইতেছিল। তুই ওটাকে প্যাকেট করে নিয়ে যায়, যখন আমার দরকার হয়েছে রাদারফোর্ডের স্বর্ণপাতের উপরে ফেলে এক্সপেরিমেন্ট করছে, এক্সপেরিমেন্ট শেষ, এটা ড্রেনের মধ্যে ফেলা, এরকম আর কি। ওকে, সো তাহলে এখন আমার কথা শুনো, তেজস্ক্রিয়তা আসলে স্বতঃস্ফূর্তভাবেও হইতে পারে, ফোর্সড হইতে পারে, দুই রকমই হইতে পারে, বড় হয়ে জানবা। যেমন ধরো একটা সুজলা সুফলা স্থিতিশীল দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশে বাইরে থেকে যদি আমাদের শেখ হাসিনা তোমাদের আপা যদি কিছু ভয়েস মেসেজ পাঠায়, অডিও কল পাঠায়, তাহলে দেশের মধ্যে কিছু অস্থিতিশীলতা শুরু হয়ে যায় না? এইটাই। তাহলে একটা স্থিতিশীল নিউক্লিয়াসে তুমি যদি বাইরে থেকে একটা নিউট্রন ট্রিগার করো বা একটা প্রোটন সজোরে ছুঁড়ে মারো, ও যায় করবে কি বাকিগুলোর উপরে ফিডাফিডি লাগাই দিবে না, এই ফিডাফিডির গুতা নেই আমারে মারচত কেডা, এই তুই মারচত না, আমি তোরে মারি নাই, ও আমারে মারছে, এই যে গুতাগুতি, এটার কারণেও দেখবা তেজস্ক্রিয়তা শুরু হয়ে যেতে পারে। দ্যাটস ইট। সো অ্যান্ড এইগুলো যখন একবার শুরু হয়, তোমরা একটু বোঝো, ধরো তোমার কাছে একটা বড় নিউক্লিয়াস ছিল, কোনো একটা বড় নিউক্লিয়াস ছিল, যে নিউক্লিয়াসের মধ্যে মেলাগুলো প্রোটন মেলাগুলো নিউট্রন আছে। এবার তুমি এখানে একটা নিউট্রন শ্যুট করছো, এটাকে বম্বার্ডিং বলে, একটা নিউট্রন সজোরে বাড়ি দিছো এটা দিয়ে, তাহলে কী হবে বলুন তো, এইটা স্প্লিট করবে না, ভেঙে যাবে না? কেউ বোঝে না। এটা স্প্লিট করে ধরো দুইটা ছোট ছোট নিউক্লিয়াস তৈরি হয়েছে, এইটা তৈরি হওয়ার সময় কী হয়েছে জানো, আবার এখান থেকে না টুপুস করে দুইটা নিউট্রন বের হয়ে গেছে। অনেক ঘটনা ঘটতে পারে, হইতে পারে না, ওই যে ক্যারাম বোর্ড খেলার মতো টাস করে বাড়ি দিছি, কয়েকটা গুটি যায় পড়ছে, কয়েকটা আবার এদিক ওদিকে চটকা পাটকায় গেছে, এই দুইটা নিউট্রন ছুটে গেছে। এবার কী হয়েছে জানো, এই আশেপাশে তো আরও পরমাণু দাঁড়ায় ছিল, দুনিয়া তো আর ফাঁকা না, দুনিয়া তো কত কিছু আছে, আশেপাশে কত পরমাণু আছে না, এই নিউট্রন জায়গা করছে কি জানো, ওই নিউক্লিয়াসটাকে বাড়ি দিছে। এবার ওই নিউক্লিয়াস ভেঙে আবার কয়েকটা ছোট ছোট নিউক্লিয়াস পরিণত হয়েছে, সেখান থেকে আবার এক পিস নিউট্রন বের হয়েছে। ধরো তোমরা কি বুঝতেছো, ওই নিউট্রন যে আবার আরেকজনে বাড়ি দিবে, তাহলে এটা একেবারে মানে ওইটাকে ধ্বংস করে দিবে না এইভাবে?
তোমাকে ধ্বংস করে দিবে। কারণ এই ঘটনা যে চলা শুরু হয়েছে এর শেষ কোথায় জানো? এর কোনো শেষ নাই। এই জন্য আমরা এই বস্তুটা থেকে সবসময় কি করিব বলো তো বন্ধু? দূরে থাকিব। এই বস্তু একটা মাইললে এটার খবর আছে। তোমরা এখন আমার কথা বোঝো নাই। হ্যাঁ, তাহলে ভাই এই যে জাপানে যখন হিরোশিমা নাগাসাকি ফেলাইলো তখন কিভাবে ওটা বন্ধ হয়েছে? দিজ আর দ্য বিউটিফুল কোয়েশ্চেন্স। এইগুলোই তোমাকে ভাবতে হবে। শুধু হিরোশিমা নাগাসাকির ঘটনা না, আমার জন্ম যে বছর হয়েছে সেই বছর পৃথিবীর সবচেয়ে বড় বিস্ফোরণ হয়েছে, তোমরা কি জানো? পৃথিবীতে দেখবা, মানে উইকিপিডিয়ায় দেখবা, চেরনোবিল বিস্ফোরণ। রাশিয়ার চেরনোবিলে পারমাণবিক কেন্দ্রের মধ্যে একটা দুর্ঘটনাবশত বিস্ফোরণ হয়। সেই জিনিসটা কিভাবে এখনো সলভ হয়েছে বা সেটা আদৌ সলভ হয়েছে কিনা, সেটা কি পর্যায়ে আছে, এগুলো তোমরা একটু দেখবা। ইউটিউবে প্রচুর সুন্দর সুন্দর ডকুমেন্টারি আছে, এগুলো দেখবা। হ্যাঁ, হিরোশিমা আর নাগাসাকিতে তো আদৌ এখনো সলভ হয়নি, ওদের তো এখনো অনেক বিকলাঙ্গ জন্ম নিচ্ছে। রাইট, এক্স্যাক্টলি। হ্যাঁ, এই রেডিয়েশনের কারণে এখন অনেক ঝামেলা হচ্ছে। এইগুলো নিয়ে ফার্দার তোমরা পড়বা কিন্তু। আর তারপর একটা ব্যাপার বলি, এই জিনিসটা ধীরে ধীরে কমে আসে, তবে সেটা কমতে বহু বছর সময় লাগে, বহু বছর সময় লাগে। বিকজ কি, এখান থেকে প্রতি মুহূর্তে ভাঙা যে নতুন পরমাণুগুলো তৈরি হচ্ছে, এটাকে বলে মাতৃ পরমাণু, মাদার অ্যাটম, আর ওগুলোকে বলে অপত্য পরমাণু, মানে চাইল্ড বা চিলড্রেন অ্যাটম। এই চিলড্রেন অ্যাটমগুলো যে তৈরি হয়েছে, এগুলো কি খুব স্বাভাবিক নর্মাল প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয়েছে, নাকি হঠাৎ করে কিছু একটা হয়ে গেছে? বলেন তো আমাকে একটু। হঠাৎ করে কিছু একটা হয়ে গেছে। তখন হয় কি জানো, এই পরমাণুগুলোর যে নিউট্রন আর প্রোটনের সংখ্যা রেশিও, এই রেশিও ঠিক থাকে না, উল্টাপাল্টা হয়। যেমন তোমরা একটা জিনিস শিখছো না, আমাকে বলো তো কোনটার সংখ্যা বেশি হয়, নিউট্রনের সংখ্যা নাকি প্রোটনের সংখ্যা? বলেন। নিউট্রন সংখ্যা বেশি বা কাছাকাছি, এই তো সমান হয় আর কি। এখন ওই পরমাণুগুলো তৈরি হওয়ার সময় রেশিওগুলো ঠিক থাকে না, উল্টাপাল্টা হয়। হুট করে একটা কিছু হয়ে গেছে। মানে ব্যাপারটা কীরকম, ধর তোর একটা ফ্যাক্টরি আছে, এখানে গাড়ি বানানো হয়। তো গাড়িতে কি হয়, বডির সাথে 4টা করে চাকা লাগাই দিয়ে সুন্দর ইঞ্জিন দিয়ে বাইর করে দেয়। এখন ধর তোর ফ্যাক্টরির উপরে আমি মারছি একটা বোমা। বোমা পড়ার ফলে গাড়ির যে বডিগুলো ছিল সেইগুলা উড়ে টুড়ে ধর চাকার যে গোডাউন ছিল তার উপরে যায় পড়ছে। তোর কি মনে হয় পারফেক্ট একটা গাড়ি উৎপাদিত হয়ে বেরোনো শুরু করছে? ঠিক নাই। অ্যাক্সিডেন্টালি 2-1টা ঠিক মতো গাড়িও তৈরি হয়ে যেতে পারে। তোমরা কি বুঝছো আমার কথা? মোস্টলি বিকলাঙ্গ উল্টাপাল্টা গাড়ি তৈরি হবে, যদি তৈরি হয়ও। কোনো গাড়ির সাথে 5টা চাকা, কোনো গাড়ির সাথে 3টা চাকা, কোনো গাড়ির সাথে কোনো চাকা নাই, বডি উড়ি চলে গেছে, ঠিক নাই। সো ওইটা যে তৈরি হয়েছে, ও নিজে আবার তেজস্ক্রিয় হয়ে যায়। অর্থাৎ ও নিজের নিউট্রন প্রোটনের রেশিও ঠিক না থাকার কারণে ওদের মধ্যে থেকে আবার নিউট্রন প্রোটনের ইন্টারনাল মারামারি শুরু হয়ে যায়। ও আবার ইন্ডিভিজুয়ালি আলফা রশ্মি বেটা রশ্মি নির্গত করা শুরু করে। সো এই ব্যাপারটা আসলে চেইন রিয়াকশন, আমরা বাংলায় বলি শৃঙ্খল বিক্রিয়া। মানে কোনো সিস্টেম মানে না, র্যান্ডমলি চলতেই থাকে এবং আপ টু ইনফিনিটি, আনলেস ইট টোটালি ভ্যানিশেস ডাউন, এটা চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। তবে ওটার মাত্রাটা অনেক কমে আসে, সহনীয় পর্যায়ে চলে আসে। বুঝেছো? আচ্ছা, আচ্ছা, খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন করছো যে ইলেকট্রনগুলোর কি অবস্থা হয়। আসলে শোনা, আমাকে একটা কথা বলতো, ধর কথার কথা কার জানি ঘর করে মাইক, মনোযোগ দিয়ে শোন। সেটা হচ্ছে দুইটা বিশেষ ব্যাপার নিয়ে কথা বলি এখন। সেটা হচ্ছে, একটা হচ্ছে এক্সটার্নাল ইস্যু, একটা হচ্ছে ইন্টারনাল ইস্যু। ধর তুই একটা মানুষ, যার ভিতরের একটা অঙ্গ, তুই একজন ডাক্তার, তোর কাছে রোগী হিসাবে আসছে আরিফ ভাই, তুই দেখলি তার একটা ভিতরের অঙ্গ, ফুসফুস, হৃৎপিণ্ড বা মস্তিষ্ক বা কিডনি, যে জিনিসগুলো তার ইন্টারনাল একেবারে সমস্ত ব্যাপার নিয়ন্ত্রণ করে, এরকম কোনো একটা বিষয় না বিকলাঙ্গ হয়ে গেছে, এটা নষ্ট হয়ে গেছে, এটা 2 দিন পরে তুই মরে যাবি, এটা তুই বুঝি গেছস। এমত অবস্থায় তুই কি আমাকে ফেয়ার অ্যান্ড লাভলি সাজেস্ট করবি যে আপনার ত্বকটা একটু কেমন কালচে লাগছে, রোদে পোড়া, একটু ফুসকুড়ি হয়েছে এখানে, আপনি এটা মাখবেন দৈনিক 3 বেলা, আপনি সুস্থ হয়ে যাবেন, এটা করবি তুই? Is this any of your concern at that moment? The answer is no. That guy is gonna die very soon. So ব্যাপারটা হচ্ছে, what I'm talking about is the nucleus. নিউক্লিয়ার ব্যাপার স্যাপার নিয়ে কথা বলতেছি। আমাকে বলতো একটা পরমাণুর আসল পরিচয়টা কি? তার প্রোটন নিউট্রন নাকি তার ইলেকট্রন? প্রোটন নিউট্রন। ইলেকট্রনের ব্যাপারটা কেমন জানিস? সিম্পলি গেঞ্জিটার মতো। আমি যদি এই গেঞ্জিটা আজকে না পরে এসে যদি আমার ক্যাটকেটটা হলুদ রঙের গেঞ্জি পরে আসতাম, তুই তো তাও আমার ক্লাসটাই করতি। তুই তো কইতি না যে আরিফ ভাই জায়গায় মুকিত ভাই এসে, তা না। দ্যাট অ্যাকচুয়ালি ডাজন্ট চেঞ্জ এনিথিং। সো ইলেকট্রনের ব্যাপারটা ওইরকম বাহ্যিক একটা বিষয়, থাকলেই কি না থাকলে কি, বেশি থাকলে কি কম থাকলে কি, দূর বেটা তোর নিউক্লিয়াস ভাঙি চুরি যেতেছে, তুই ইলেকট্রন নিয়ে কথা কইতেছিস। ফেয়ার অ্যান্ড লাভলি,
বোঝনি? গরু। ওকে, এটা কি? এটা ফালতু কথা, যাই হোক, কিছু না। তেজস্ক্রিয় নিউক্লিয়াস বিশিষ্ট মৌলগুলো সাধারণ রাসায়নিক যে বিক্রিয়া, এই বিক্রিয়া অংশগ্রহণ করে না। কেন করে না? তার কারণ একটু আগে বলেছি। নিউক্লিয়াসটা হচ্ছে একটা মৌলের আসল পরিচয়, যার আসল পরিচয়টা বদলাচ্ছে প্রতি মুহূর্তে। লাথি মেরে সে কন্টিনিউয়াস আলফা রশ্মি বের করতেছে বা বেটা রশ্মি বের করতেছে, ওই মৌলটার তো পরিচয়ই ঠিক থাকতেছে না। মানে এই মুহূর্তে সে ইউরেনিয়াম, একটু পরে সে কথার কথা পোলোনিয়াম, তার আর একটু পরে সে রেডিয়াম, মানে কথার কথা আর কি, এরকম বিভিন্ন মৌলে পরিণত হচ্ছে। তাহলে ওর সাথে কি কেউ ঘরদোর বাঁধতে যাবে, ঘর সংসার করতে যাবে? দ্যাটস ইট। এই জন্য করে না, আসলে করে কিছু না। তোমরা আপাতত এটা জানবা আর কি, ঠিক আছে? এখন চলো বন্ধু, তেজস্ক্রিয় আইসোটোপের অর্ধায়ু বলে একটা ব্যাপার আছে। অর্ধায়ুকে ইংরেজিতে বলা হচ্ছে হাফ লাইফ। নাম শুনছো তোমরা? নাম শুনছি কিন্তু জিনিসটা জানি না। জিনিসটা জানি না কেন? তুমি তো এন্ড গেমের ক্লাস দেখছো, তাহলে তুমি সব জেনে গেছো, তাই না? ওরে গরু, তোদের কাউকে যদি কোনোদিন দেখি যে ওয়ান শট দেখতে একদম মানে কিলায় মেরে ফেলবো, এসব বাজে জিনিস করবি না। আচ্ছা শোনো, এখন সেটা হচ্ছে হাফ লাইফ মানে বাংলায় আমরা বলতেছি অর্ধায়ু। জিনিসটা কি? ধরো তোমার কোনো একটা বই আছে, তাই না? যে এই বইটা আমি শেষ করতে ফেলুদার কাছে এসেছি, তো এই বইটা শেষ করার জন্য আমার একটা সময় লাগবে না নির্দিষ্ট? সেই সময়টা যদি কথার কথা 1 বছর লাগে আমার, তাহলে রাফলি মোটামুটি বলা যায় 6 মাসের মধ্যে বইয়ের কতটুকু শেষ হবে? অর্ধেক। অর্ধেক। এইটাই অর্ধায়ু। 6 মাস হচ্ছে তোমার অর্ধায়ু। তোমরা বোঝো নাই আমার কথা। মানে কি ভাই, একটা বায়ুর অর্ধেক? বায়ু বায়ু কোথায় পালি? অর্ধ আয়ু। অর্ধ আয়ু, আয়ু মানে বয়স। আয়ু, আয়ু শব্দটা থেকে আসছে। মানে তোমার কোনো একটা কাণ্ড ঘটানোর যে টোটাল টাইম, তার অর্ধেক যে সময়, আসলে ভুল বলছি আর কি কথাটা। আসল কথাটা হচ্ছে যতটুকু সময়ের মধ্যে কোনো একটা কাজের অর্ধেক শেষ হয় তাকে বলে অর্ধ আয়ু, অর্ধায়ু। যেমন এখানে 6 মাস সময় লাগবে। 6 মাস সময় লাগবে, রাইট। তাহলে কি বলবো? যে সময়ে কোনো কাজের কতটুকু শেষ হয়? অর্ধেক শেষ হয়। আমি জাস্ট কাজ দিয়ে বুঝাইলাম, আসলে এটা কাজ না, এই ব্যাপারটা এক এক ক্ষেত্রে এক এক রকম আর কি। যেমন ধরো তোমরা একটু আমাকে বলো, কথার কথা তোমার একটা ক্যালকুলেটর আছে, আব্বু কিনে দিছে। এই ক্যালকুলেটরটার যে ব্যাটারি আছে, ব্যাটারি একটা লাইফ টাইম আছে না, যে এত ঘন্টা ইউজ করা যাবে। আমি যদি ফালায় রাখি তাহলে তো অনেক দিন যাবে, কিন্তু যদি আমি সচরাচর ইউজ করি তাহলে কথার কথা এটা 2 বছর ব্যাটারিটা যাবে। তো 2 বছর ব্যাটারি যাবে, তাহলে রাফলি যদি 1 বছর আমরা সময় নেই, তাহলে কি হলো? ব্যাটারির কতটুকু শেষ হলো? অর্ধায়ু। অর্ধেক শেষ হইলো। তাহলে এই ব্যাটারির হাফ লাইফ হচ্ছে 1 বছর। বুঝছো? কিন্তু ভাই আমরা অর্ধায়ু কেন করি? অনেক মজার কারণে করি, অনেক মজার কারণেই করি। এবার আসো, অর্ধায়ু সবাই বুঝছো তো নাকি? হ্যাঁ, তেজস্ক্রিয় আইসোটোপের অর্ধায়ু এটা। আচ্ছা, এখন আসো অর্ধায়ুর ব্যাপারটা যে আসলে তোমরা বোঝো নাই সেটা বুঝাই দিই, যে আসলে তোমরা বোঝো নাই। খুব মনোযোগ দিয়ে বোঝো। এইটুকু ধরো তোমার কাছে তেজস্ক্রিয় কোনো একটা মৌল আছে, তুমি এইটুকু ইউরেনিয়াম তুলে নিয়ে আসছো খনি থেকে, পিওর ইউরেনিয়াম। তাহলে কি এখান থেকে কন্টিনিউয়াস তেজস্ক্রিয়তা বিকিরিত হচ্ছে? তো তেজস্ক্রিয়তা যদি বিকিরিত হয়, তাহলে এই মৌলটা কি আর ইউরেনিয়াম থাকতেছে? এর কিছু কিছু পরমাণু করে আস্তে আস্তে অন্য পরমাণুতে পরিণত হইতে থাকবে না? তার মানে কালকে সকালে আমি এইটুকু নিয়ে আসছিলাম, ধরে নাও এই পুরাটা ছিল হচ্ছে আমার 100 গ্রাম। ধরো কথার কথা এর অর্ধায়ু হচ্ছে 12 ঘন্টা। 12 ঘন্টা লাগবে না, আরও কমায় ধর 5 ঘন্টা। অর্ধায়ু কথা বলছি 5 ঘন্টা। এটাকে কিভাবে লেখা জানো? টি হাফ দিয়ে বইতে লেখে, আমি এটা কাজটা করি না, আমি টি এইচ দিয়ে লিখি। এইচ বলতে অর্ধায়ু, আমি লিখি আর কি এইচ দিয়ে, বইতে লেখে হাফ দিয়ে। কথার কথা এই বস্তুটার অর্ধায়ু তুমি ধরে নিলা 5 আওয়ার্স। তার মানে বুঝতেছিস, তুই 5 ঘন্টা পরে এইটার কাছে যখন যাবি তখন 50 গ্রাম পড়ছে। 50 গ্রাম। তোরা বুঝোসি না আমার কথা। এই 50 গ্রাম এটা শেষ, এইটুকু ইউরেনিয়াম নাই এখন আর, এটা অন্য কিছু হয়ে গেছে।
তাহলে ভাই দিন দিন ইউরেনিয়ামের পরিমাণ কমে যাবে না? এইটাই তো বলতেছিলাম যে জিনিসটা ক্ষয় হয়ে যায়। হ্যাঁ বলো কি? জিনিসটুকু একই পাবো, জাস্ট ইউরেনিয়াম বদলে অন্য কিছু হয়ে যাবে। অন্য কিছু হয়ে যাবে, রাইট। ওটা আর ইউরেনিয়াম নাই, বুঝছিস কি আমার কথা? ইউরেনিয়াম তো মানে শক্তি ঠিকই থেকে যাচ্ছে, কিন্তু এটা রূপ মানে কাইন্ড অফ এটা রূপ বদলাচ্ছে, অন্য জিনিসে পরিণত হয়ে যাচ্ছে। তোমরা কি বুঝছো ব্যাপারটা? না ভাইয়া বুঝি নাই। এটা বোঝা আরও বাকি আছে। এবার শোনো, তুমি সকাল 10টার সময় আনছিলে 100 গ্রাম, বিকাল তাহলে কত, 12টা 11 12 1 2 3, বিকাল 3টার সময় তোমার কাছে আসলে ইউরেনিয়াম কত গ্রাম আছে? 50 গ্রাম না? এইবার বলো তো আমাকে, বিকাল 3টা থেকে আরও 5 ঘন্টা অ্যাড করলে কয়টা? রাত 8টা। রাত 8টার সময় তোমার কাছে কতটুকু ইউরেনিয়াম থাকবে বলতে পারবা? হ্যাঁ, যতটুকু অবশিষ্ট আছে তার অর্ধেক। এইবার থাকবে হচ্ছে 25 গ্রাম। তোরা আমার কথা বুঝছই নাই। মানে তুই যদি ভেবে থাকিস যে 5 ঘন্টা লাগছে আমার কতটুকু ক্ষয় হইতে, বলেন তো 50 গ্রাম ক্ষয় হয়েছে কত, 5 ঘন্টায় না? তাইলে আর 5 ঘন্টা দিলে মনে হয় বাকি 50 গ্রাম শেষ হয়ে যাবে। ব্যাপারটা এরকম না আসলে, যতটুকু আছে তার অর্ধেক শেষ হইতে। এইবার কতটুকু শেষ হইতে জানো? এই যে এইটুকু, এইটুকু শেষ হইতে আবার কতক্ষণ লাগছে বলেন তো? 5 ঘন্টা। 8 ঘন্টা। দ্যাটস হোয়াট ইউ কল অর্ধায়ু। যত ছোট হবে তত হচ্ছে বেশি লাগবে টাইম। তার মানে কি ওর ক্ষয়ের হার কি বাড়তেছে না কমতেছে? ক্ষয়ের হার বাড়ছে। এই বেটা, ক্ষয়ের হার কমে। আগে তোর 5 ঘন্টার মধ্যে এতখানি শেষ হয়ে গেছিল, 50 গ্রাম শেষ হয়ে গেছিল, আর এখন 5 ঘন্টার মধ্যে মাত্র 25 গ্রাম শেষ হয়েছে। এবার বলেন তো, আমি ওকে আরো 5 ঘন্টা দিব, ওর কতখানি শেষ হবে? 12.5 গ্রাম খরচ হবে। এবার কেউ বোঝে না আমার কথা। বুঝছি। এইবার শেষ হবে এইটুকু। এরপরে বলো তো, এটা কখনোই শেষ হবে না। এরপরে বলো তো আরো 5 ঘন্টা দিব, ওর কতখানি শেষ হবে? ওইটুকুই অর্ধেক। 6.25 গ্রাম। কেউ বুঝতিস না আমার কথা? হ্যাঁ বুঝছি। বলো তো তার অর্ধেক শেষ হবে কতক্ষণে? 5 ঘন্টা। তার মানে হচ্ছে, এবার বলো এই পুরো জিনিসটা নাই হয়ে যাবে আমার কবে, কতক্ষণে বলেন? পুরো জিনিসটা আমি চাই নাই হয়ে যাক, কখন নাই হয়ে যাবে বলো? পসিবল নাই হয়ে যাবে। জীবনেও কোনোদিন নাই হয়ে যাবে না, কিছু না কিছু থাকবে। এবার তোমরা আজকে আরো একটা জিনিস একটু দেখবা, গুগল সার্চ করলেই পাবা। নাম কি শুনছো? অ্যাকিলিস প্যারাডক্স। তোরা প্যারাডক্স শুনছোস নাকি তাও শুনস নাই? তোরা বাবা কারা? হ্যাঁ, প্যারাডক্স শুনছো, বুঝো? হ্যাঁ, যেগুলোর কোনো সলভ নেই অ্যাকচুয়ালি, মানে আচ্ছা, অ্যাকিলিস বানান ভুল হয়েছে আমার। হ্যাঁ বলো, সলভ নাই। যেগুলোর কোনো সলিউশন নাই। আচ্ছা, সলিউশন নাই তা না, আসলে ঠিক। এই যে অ্যাকিলিস প্যারাডক্স, বানানটা এরকম, ACHILLES, অ্যাকিলিস প্যারাডক্স। এটা দেখবা, রিলেটেড জিনিস, সিমিলার আইডিয়া, মজার জিনিস শিখে ফেলবো আর কি, ঠিক আছে? অসাধারণ জিনিস। আমি কিন্তু এগুলা নিয়ে ধরবো পরে, এইগুলা না শিখলে তুই আর কোথাও পড়, তোর আমার কাছে পড়ার দরকার নেই। মনন একাডেমিতে পড়বি মানে তোকে এইসব এক্সট্রা জিনিস শিখতে হবে, তোরে স্মার্ট হইতে হবে, আর 5 জনের মতো হওয়া যাবে না। খালি এপিলাসের ধান্দা, এপিলাস এপিলাস এপিলাস, আই অ্যাম জিপিএ 5, আল্লাহ। যাই হোক, সো ব্যাপারটা অনেকটা ওই রকম। এটা আসলে জীবনেও শেষ হবে না তেজস্ক্রিয়তা, তবে মাত্রা এত কমে আসে, তেজস্ক্রিয়তা বিকিরণের হার এত কমে আসে, ওটা একটা সহনীয় পর্যায়ে চলে যায়। সো হাফ লাইফ আপনারা বুঝছেন, এটা নিয়ে আরও ডিটেল তোমরা ফিজিক্সে পড়বা, কেমিস্ট্রিতে এটাও লাগে না। হ্যাঁ, বাট আমি একটু বলে দিলাম, তোমাদের আশা করি কাজে লাগবে। ওকে, সো এইবার দেখো তেজস্ক্রিয় যে ঘটনাটা, এটা কি ভালো না খারাপ আমাকে একটু বলো তো। মানে তেজস্ক্রিয়তার যে ব্যাপারটা, এই যে বিকিরণ করতেছে, আমাদের শরীরে ক্ষতি হচ্ছে না? এটাই আছে। আচ্ছা, এইটা বেসিক্যালি খারাপ, ক্ষতিকর। ইনফ্যাক্ট এই জন্য মজার ব্যাপার শুনে রাখো, ম্যারি কুরির কবরের কাছে এখনও কাউকে যাইতে দেওয়া হয় না। কেন? সে এবং পিয়েরে কুরি তো আরও অনেক আগেই মারা গেছিল। উনি বিশেষ করে ম্যারি কুরি এত কষ্ট করে গবেষণা করছিলেন, সে যখন বয়স হয়েছে তার গালের দাঁত টাত মাথার চুল সব পড়ে গেছিল, তেজস্ক্রিয়তার ফলে তার শরীর পুরো ধ্বংস হয়ে যাওয়ার মতো অবস্থা। কোনো ডাক্তার ধরতে পারতেছে না ঠিকমতো কিসের কারণে হচ্ছে। পরে জানা গেছে যে এইটা আসলে রেডিয়েশনের, মানে রেডিওঅ্যাক্টিভ রেডিয়েশনের ইফেক্ট। তোমরা আমার কথা বোঝো নাই? ডেড বডি থেকেও কি রেডিওঅ্যাক্টিভিটি পসিবল? জি বস,
কারণ তার শরীরের প্রতিটা পরমাণু থেকেই ওই বিকিরণটা ছড়াচ্ছে, প্রত্যেকটা পরমাণুতে ওই তেজস্ক্রিয় রশ্মির বিকিরণের ফলে এভরিথিং হ্যাজ বিকাম রেডিও অ্যাক্টিভ। ইভেন তার ল্যাব, তার খাতাপত্র, বই খাতা, এভরিথিং এক্সট্রিমলি রেডিও অ্যাক্টিভ। ইভেন ওনার যে ল্যাব ছিল আগে, কি কইতেছস বুঝি না রে বাবা, কিছু বলছিস? আচ্ছা শোনো, উনার যে ল্যাব ছিল, আগেকার ল্যাবে তো আর কারেন্ট টারেন্ট এত কিছু ছিল না, এত সুন্দর পদ্ধতি না, আরও শীত প্রধান দেশ। সো ল্যাবে কাজ করতেও তো হিট লাগে, তাই না? সো ওইসব ল্যাবে বা বড় বড় তাদের যে ইন্ডাস্ট্রিয়াল সেট আপ ছিল, ওই সব জায়গায় প্রচুর পরিমাণে শ্রমিক লাগতো, কারণ স্টিম ইঞ্জিনে চলতো মোস্টলি আর কি, কয়লা টয়লা প্রচুর ব্যাপার ছিল, কাঠ টাট পোড়ানোর ব্যাপার ছিল। তাদের ওই রেডিয়েশনের খবর ছড়ায় যাওয়ার পরে ফ্যাক্টরি থেকে, বা তাদের ফ্যাক্টরি বলতে তাদের যে ল্যাবট্যাব থেকে সমস্ত কর্মী টর্মী সবাই চলে গেছিলো পালায়া। বাট ওই মহিলারে নিয়ে বললাম তো আমি, কথা কওয়া শুরু করলে 10-12 দিন পার হয়ে যাবে, সেই বেডি একা একা বেলচা মাইরা মাইরা হইলেও কয়লা দিয়ে সে কাজ চালাইছে। তোমরা বোঝো নাই আমার কথা? বুঝছি। শি ওয়াজ ওয়ান অফ দ্য ব্রিলিয়ান্ট মোস্ট মাইন্ড এভার ইন দ্য ওয়ার্ল্ড। মানে সে ফিজিক্সে এবং কেমিস্ট্রিতে দুইটাতে নোবেল প্রাইজ পাইছে। তোমরা বুঝতে পারতেছো না। তার যে মেয়ে, তার কথা জানো? তার মেয়েকে এগুলো নিয়ে পড়বা। তার মেয়ে এবং মেয়ের বর, মানে মেয়ের জামাই যেটাকে বলে, তারা দুইজনও নোবেল প্রাইজ পাইছে। মানে বোঝো, এটা নোবেল পরিবার। হাজব্যান্ড পাইছে, ওয়াইফ পাইছে, তার মেয়ে পাইছে, মেয়ের জামাই পাইছে। কত সুন্দর। তো সে আর সব আমি কেন বলে দিব? আমার কাজটা কি? আমি এখানে তোরা আইডিয়া দিতেছি, তুই এগুলো টুকি রাখ না খাতার কোনা, এগুলো নিয়ে ফার্দার স্টাডি কর। নাকি আমি ওইটা বাদ দিয়ে তোরা মেয়ের জামাইয়ের নাম ঠিকানা দিব? গাধা কোথাকার। আমি আর কাছে তো শেখার সিস্টেমই এখনো শিখোস না। এই কোন গাধাটা বললো মেয়ের জামাইয়ের নাম কি? বলদ। খুব বিরক্তিকর লাগে রে। যতটুকু বলি এইটুকুই তোর জন্য দরকার, এরপরে বাকিটা তোর স্টাডি করতে হবে। আমি এখন যদি তোরে ফিউশন বম্ব, হাইড্রোজেন বম্ব কেমনে কাজ করে, ডিফারেন্স কি, এগুলো বলতে যাই, আমার কি আর কিছু পড়ানো হবে রে বাবু? কথা কয় না। দেখ চুপ করে যে বসে আছে, একটা বাড়ি মেরে দিয়ে, এটা কথা কয় না। এ বাবু কথা বুঝছস কিনা? পোলাটা যে এত বিরক্তিকর। যেটা বলতেছিলাম শোনেন, তেজস্ক্রিয়তা ভয়াবহ একটা জিনিস, বাট বিজ্ঞানের কাজই এইটা। যে কোনো ভয়াবহ জিনিসকে আমরা পজিটিভলি কাজে লাগাইতে শিখতে হবে, বুঝেছো? তোমরা চাইলে আর একটা জিনিস দেখতে পারো, টেসলা ভালভ নাম শুনছো? বুঝি নাই। টেসলা ভালভ লিখে রাখো, গুগল সার্চ দিবা। টেসলা তো শুনছি। ভালভ বুঝো? ভালভ বুঝো না? না, ভালভ বুঝি। কেন? ভালভ হচ্ছে ওয়ান ওয়ে রোড। তোমার যে দরজাটা ঘরের, সেই দরজা দেখবা একটা বিশেষ দিকে ধাক্কা দিলে খোলে, আর এক দিকে ধাক্কা দিলে কিন্তু লক হয়ে যায়। এটা খেয়াল করছো? দ্যাটস হোয়াট ইউ কল ভালভ। সো পানির পাইপে ভালভ থাকে, যেটা ডিজাইনটা এমন থাকে। ভালভের ডিজাইন খুবই ইজি, দেখবা আর কি, গুগল সার্চ দিলে পাবা। কপাটিকা বলে বাংলায়। আমাদের হার্টেও ভালভ থাকে, একদিকে ফ্লো হবে, আর একদিকে প্রেশার দিলে এটা বন্ধ হয়ে যাবে আর কি, এটাকে আমরা ভালভ বলি। সো নর্মালি যে কোনো ভালভে ফিজিক্যালি মুভিং পার্ট থাকে, কিছু মনে হয় বোঝো নাই? তোমার ঘরে যে দরজা, এটা ফিজিক্যালি মুভ করে নাকি করে না? করে বলেই তো তোমাকে একদিকে ধাক্কা দিলে খুলে যাচ্ছে, আর একদিকে ধাক্কা দিলে কিন্তু বন্ধ হয়ে যাবে। টেসলা ভালভের যে ডিজাইন, ওটা দেখবা, ওটাতে কোনো মুভিং পার্ট নাই, বাট ইট ক্যান স্টপ দ্য ফ্লো। বিউটিফুল। একটা সার্টেন ডিরেকশনে ফ্লো অ্যালাউ করে, উল্টা দিকে ফ্লো করতে গেলেই সব আটকায় দিবে। সো সায়েন্টিস্টদের কাজই এটা, অসম্ভবকে সম্ভব করা, যে কোনো প্যারাদায়ক জিনিসকে পজিটিভলি ইউজ করা, বুঝেছো? সো যাই হোক, আমি আর বলতেছি না কিছু। তেজস্ক্রিয় যে আইসোটোপগুলো, মানে একটা মৌলের যতগুলো আইসোটোপ আছে সবাই তো তেজস্ক্রিয় হয় না, কিছু কিছু মৌলের কিছু কিছু আইসোটোপ আমাদের তেজস্ক্রিয় হয়। সো আমাদের সেই তেজস্ক্রিয় আইসোটোপগুলো পজিটিভলি যে কীভাবে ইউজ করা যায়, সেটা এই জায়গাটাতে পড়লে বুঝবা। এখান থেকে কিছু এমসিকিউ প্রশ্ন আসে, যেগুলো আমার খুবই বিরক্তিকর লাগে, একটু মুখস্থ করা লাগে, বাট আইডিয়াগুলো খুব সুন্দর। আমি জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আসছি বই থেকে। যেমন রোগ নির্ণয়ের ক্ষেত্রে, আমাদের বডির কোথাও যদি বিশেষ কোনো রোগ হয়, ডাক্তাররা, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, মেডিকেল ইঞ্জিনিয়াররা এগুলো খুঁজে বের করে যে ওইটার সাথে স্পেসিফিক রিয়াকশন করে কে। সেই তেজস্ক্রিয় আইসোটোপটা যদি খাওয়াই দেওয়া হয় বা শরীরে যদি পুশ করা হয়, দেখা যাবে যে ওইখানে যে জমা হয়েছে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, টেকনিশিয়াম 99-এর এক্সাম্পল। এইটার স্টোরিটা খুবই মজার, একটু পড়ে দেখো আর কি। যে তোমার শরীরে কি করছে, ইনজেকশনের মাধ্যমে টেকনিশিয়াম 99 শরীরে পুশ করা হয়, করার পরে কি করবে, শরীরে যে জায়গায় ঝামেলা আছে ওই জায়গায় যেয়ে না টেকনিশিয়াম 99টা জমা হয়।
এবার করবে কি, ওইটার উপরে যদি গামা রশ্মি আমরা বিকিরণ করি, গামা রশ্মির সাথে হচ্ছে ওর একটা সম্পর্ক আছে। জাস্ট লাইক ফটোগ্রাফিক প্লেটের উপরে যেমন এক্স রে মারলে কি হয়, তার একটা নমুনা দেখা যায় না, মানে একটা ছাপ পড়ে। সো একইভাবে টেকনিশিয়াম 99-এর উপরে গামা রশ্মির একটা ইফেক্ট আছে। তাহলে আমি বুঝতে পারতেছি আমার শরীরে কোথায় সমস্যাটা হয়েছে। কেউ বোঝে না? হ্যাঁ, কিন্তু এতে কোনো সমস্যা হয় না। ওইটাই মজার ব্যাপার। এইটার জন্যই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদেরকে লাগে, তারা রেঞ্জ সেট করে যে কি ওই বস্তুটা কতটা ক্ষতিকর, শরীর নিতে পারবে কিনা। যদি এমন হয় যে হ্যাঁ ওটা দিয়ে রোগ নির্ণয় করা যাচ্ছে, কিন্তু ওইটা নিজেই যায় রোগীর শরীরে 1 সপ্তাহ পরে তাকে মারি ফেলতেছে, তাহলে তো দেওয়া যাবে না। তখন আমরা আর অন্য কিছু নিয়ে কাজ করব। তোমরা বোঝো নাই? হ্যাঁ, বুঝছি। দ্যাটস ইট। সো রোগ নিরাময়, এটা হচ্ছে নির্ণয়, নিরাময়, এরকম এক্সাম্পল আছে কৃষিক্ষেত্রে। হ্যাঁ, বইতে একটু দেখবা, চিকিৎসা ক্ষেত্রে অমুক তমুক বিভিন্ন জায়গায় লাগে। সো এগুলো আমার আলোচনা করার কিছু না, গল্পের মতো নিজেরা পড়ে নিবা, এবং এগুলো কিন্তু এমসিকিউ পরীক্ষা আসে। ঠিক আছে? ওকে, সো এটার মাধ্যমে আমাদের আজকের ক্লাস শেষ হচ্ছে এবং এই অধ্যায় শেষ হচ্ছে। দেখা হবে। কার্বন 14 পরমাণু, হ্যাঁ ওইটা সম্পর্কে বলতে চাইছিলেন, কার্বন। ও আচ্ছা, ভুলে গেছি তো, আমাকে ক্লাসের আগে মনে করায় দেওয়া উচিত ছিল। আচ্ছা, ব্যাপার না, ওটা নিয়ে আগামী দিন ক্লাসের আগে একটু কথা বলে দিব না, ঠিক আছে? যে C14 দিয়ে কি করে। C14 ডেটিং নাম শুনছো? C14 ডেটিং, এটা একটু গুগলে দেখে রাখো জিনিসটা কি, তারপরে আলোচনা করা যাবে। মানে এটা দিয়ে আসলে ওই বয়স নির্ধারণ করা হয়, মানে কোনো একটা ফসিলের বয়স বাইর করা যায় যে এটা কত শত কত হাজার বছর আগের ফসিল। বুঝেছো? ওকে, এগুলা নিয়ে কথা বলবো যদি তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো দিছি, বাসায় যে এক্সট্রা পড়াগুলো দিছি, নিজেরা যদি, আমি কিন্তু বলতেছি না বই থেকে পড়ো, জাস্ট গুগল ঘাটো, ইউটিউব ঘাটো, প্রতিদিন রাতে একটু একটু করে দেখো, দেখি আর কি পড়তে বলছিল। ফিউশন, কি এটা, মজার জিনিস, হাইড্রোজেন বোমা, এইভাবে শেখো, ঠিক আছে? ওটা শেখো, ওইটা নিয়ে গ্রুপে কথাবার্তা বলো, তুমি কি কি শিখছো, তোমার কাছে কোনটা ইন্টারেস্টিং লাগছে, আরও কী কী প্রশ্ন আছে, এগুলো দিলে তারপরে আমি এটা নিয়ে কথা বলবো, ওইগুলো না দিলে আমি এটা নিয়ে কথা বলবো না, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। তাহলে নেক্সট ক্লাস হবে হচ্ছে 16 তারিখ বুধবার, নতুন অধ্যায় শুরু করব, পর্যায় সারণী সম্ভবত চ্যাপ্টারের নাম, রাইট? আর তোমাদের এই পর্যন্ত আমি একটু স্লো আগাইছি, এর পরের চ্যাপ্টার থেকে কিন্তু ধুমসে টান দিব, কারণ এই চ্যাপ্টার পর্যন্ত খুবই মৌলিক কথাবার্তা, এরপর থেকে দেখবা অ্যাপ্লিকেশন আসা শুরু করছে, যে আগে যা শিখছো এটার অ্যাপ্লিকেশন, এই আর কি। সো ঠিক আছে, আল্লাহ হাফেজ, হ্যাঁ, টাটা। ওয়ালাইকুম আসসালাম। সো এই ছিল আমাদের ফ্রি লেকচারের আয়োজন। এই যে আজকে চ্যাপ্টার 3 শেষ হলো, এই চ্যাপ্টার 3 পর্যন্ত আমাদের সবগুলো লেকচার আপলোড করে দেওয়া হয়েছে। সো এভাবে আমাদের খুব দ্রুত করে এখন বাকি চ্যাপ্টারগুলো শেষ হয়ে যাবে। তোমরা যারা SSC 27 আছো, যদি চাও আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। আমাদের পুরো কোর্সটা শেষ হবে হয়তো বা রাফলি আশা করছি ডিসেম্বর 2025 অথবা জানুয়ারি 2026-এ। তার কারণটা হচ্ছে এতদিন যে অধ্যায়গুলো হলো এগুলো খুবই মৌলিক চ্যাপ্টার, এগুলোতে আমি একটু আস্তে আস্তেই যাই, চেষ্টা করি যত পারা যায় ভেঙে ভেঙে ভিতরের দিকে যাওয়ার। এরপরে চ্যাপ্টারগুলো খুব দ্রুত চলে যাবে। সো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।